হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আলী হাসান বলছে কাল এই চ্যাপ্টারের এক্সাম কলেজে। পড়ছো পুরাটা? না পড়লেও কোনো সমস্যা নাই, আমরা সব কভার করে ফেলবো ধীরে সুস্থে, কোনো টেনশন নাই। হ্যাঁ, তৌহিদ আহমেদ আদাব, সানাইয়া জাহান ওয়ালাইকুম আসসালাম, কাজী তাহমিদ আহমেদ, নীরব চন্দ্র দে, আয়ন অয়ন ঘোষ, অজয় নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে হচ্ছে আমাদের আইসিটি অধ্যায় 2-এর 3 নম্বর লেকচার। আমরা প্রথম 2 ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? তোমাদেরকে বোর্ড বইটার পিডিএফ দিয়ে দিছিলাম, তোমরা কি বোর্ড বইটা খুলে দেখছিলে একটু বলো তো? আচ্ছা, আর 1 মিনিট পরে শুরু করি, এখনো মানুষজন আসতেছে। হ্যাঁ, ভালো আছি। ফারজানা অন্তরা ওয়ালাইকুম আসসালাম, মিনহাজুল ইসলাম, ফারদিন হোসেন আবির বলছে ভাইয়া নেক্সট মেগা এক্সাম কবে হবে? নেক্সট আইসিটি মেগা এক্সাম তো কোনটা হবে? অধ্যায় 3 4 কমপ্লিট, তোমাদের ইমন ভাইয়া জানাই দিবে। অধ্যায় 5, অধ্যায় 3 মেগা এক্সাম শেষ, অধ্যায় 4 মেগা এক্সাম শেষ, তাই তো? তো অধ্যায় 5-এর উপর মেগা এক্সাম কবে তোমাদের ইমন ভাইয়া খুব শীঘ্রই গ্রুপে জানাই দিবে। তো ভালো মতো প্রোগ্রামিং অধ্যায়টা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, খুব শীঘ্রই ইমন নিয়ে নিবে অধ্যায় 5-এর মেগা এক্সাম, যেহেতু অধ্যায় শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি তোমাদের ইমন ভাইয়া চলে আসছে। আচ্ছা ইমন, তোমাদের ইমন ভাইয়া কমেন্ট সেকশনে আছে, তো ইমন ভাইয়া তোমাদেরকে জানাই দিবে, খুব দ্রুতই জানাই দিবে অধ্যায় 5-এর মেগা এক্সাম কবে হবে, গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো 2 নম্বর ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? 2 নম্বর ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? 2 নম্বর ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? আচ্ছা, এইখানে তো ওপেন করা নাই, এখানে এজে মনে হয় ওপেন করা আছে, ওয়েট। 2 নম্বর ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? এই যে দ্বিতীয় অধ্যায়টা দেখো। 2 নম্বর ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম একটু খেয়াল করে দেখো। তোমাদের বোর্ড বইটা রিডিং পড়তে বলছিলাম। দাঁড়াও, আমি একটু ব্রাইটনেসটা কমাই নেই, তাহলে দেখতে পারবা। আমি তোমাদেরকে বলছিলাম বোর্ড বইটা রিডিং পড়তে। বোর্ড বইটা কে কে রিডিং পড়ছিলা? দাঁড়াও দেখি কয়জন আসো যে রেগুলারিটি মেনটেন করে পড়ো। আমি তোমাদেরকে বোর্ড বইটার পিডিএফটা দিয়ে দিছিলাম এবং বলছিলাম যে 3 নম্বর লেকচারের আগে তোমরা বোর্ড বইটা রিডিং পড়ে আসবা। এগুলো আমরা সব পড়ে ফেলছিলাম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তারপরে এখানে ছিল কি দেখো, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। এই যে প্রথমে ছিল হাফ ডুপ্লেক্স, তারপরে ফুল ডুপ্লেক্স, তারপরে পড়ছিলাম ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তারপরে আমরা এই যে এই পর্যন্ত পড়তে বলছিলাম, এই যে এই পর্যন্ত ডেটা কমিউনিকেশন মাধ্যমের আগ পর্যন্ত। এটা কত পৃষ্ঠা? 45 পৃষ্ঠা পর্যন্ত। কে কে একবার রিডিং পড়ছে একটু বলো তো? ভাইয়া এমসিকিউ এর জন্য বোর্ড বইটা রিডিং পড়তেই হবে, সৃজনশীলের জন্যও লাগবে, এমসিকিউ এর জন্যও লাগবে। বোর্ড বইটা একবার রিডিং পড়তেই হবে, নাইলে কিন্তু পরীক্ষায় তুমি সৃজনশীল পারবা, কারণ সৃজনশীলের জন্য আমি ক্লাসে যে টাইপগুলো পড়াই ফেলতেছি এগুলাই মোর দেন এনাফ। কিন্তু কিন্তু এমসিকিউ এর জন্য বোর্ড বইটা একবার রিডিং না পড়লে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। দাঁড়াও, আমি ব্রাইটনেসটা আরেকটু কমাই দিই, দিলে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে ফাইন। আচ্ছা, এখন আমরা শুরু করব এই যে এখান থেকে। দেখো থেকে শুরু করব, ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমরা কিভাবে ডেটা কমিউনিকেশন করতে পারি? তার 2টা মাধ্যম হয়, একটা তার যুক্ত আর একটা তার বিহীন। খেয়াল করে দেখো, এই যে মাধ্যম, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তার বিহীন মাধ্যম। বলো তো তোমাদের বাসায় যে ডিশের লাইন আছে, এটা কি তার বিহীন নাকি তার যুক্ত? বা তোমার বাসায় যে ওয়াইফাই ইউজ করো, এটা কি তার বিহীন নাকি তার যুক্ত? বলো তো। ডেটা কমিউনিকেশন 2 ভাবে হইতে পারে, মাধ্যমের উপর, মানে মাধ্যমের উপর ডিপেন্ড করে 2 রকম। এটা তার যুক্ত মাধ্যম, এটা তার বিহীন। তোমার বাসায় তুমি যে ডিশের লাইন ইউজ করো, এটা কিন্তু তার যুক্ত মাধ্যম, দেখবা তারের মাধ্যমে কানেকশন দেওয়া। তোমার বাসায় যে ওয়াইফাই ইউজ করো, তার যুক্ত মাধ্যম। আবার ধরো তুমি যে দেখো, ধরো ওই টেলিভিশন দেখো, টেলিভিশন যেখান থেকে ধরো তুমি বিটিভি দেখতেছো, বিটিভি থেকে কি তোমার বাসায় কি তার দিয়ে আসছে লাইন? না, তোমার বাসায় কি দিয়ে আসছে? তার বিহীন মাধ্যমে আসছে, তরঙ্গ রূপে আসে, তার বিহীন, ওটাতে তার নাই। তারপর রেডিও, ধরো তুমি রেডিওতে গান শুনতেছো, যদিও এখন আর কেউ রেডিওতে গান শুনে না। তো রেডিওতে তুমি যে গান শোনো,
এটাও কি তারবিহীন, তুমি তো রেডিওর সাথে কোনো তার লাগাই গান শোনো না, তারবিহীন মাধ্যম। সবকিছু আমরা পড়বো। আচ্ছা ঠিক আছে, তো দেখো দুই রকম হইতে পারে, এটা তারযুক্ত মাধ্যম আর এটা তারবিহীন। তো তারযুক্ত গুলা কি, তারের মাধ্যমে আমরা ডেটা কানেক্ট ডেটা ট্রান্সফার করি কেমনে, কি কি উদাহরণ আছে দেখো। এই চারটার মধ্যে পরীক্ষায় আসবে কি কি দেখো। এটা হচ্ছে টেলিফোন কেবল, এটা এখন আর পরীক্ষা আসে না, এটা ইউজ নাই বললেই চলে, এটার ইউজ নাই বললেই চলে। এখন আর টেলিফোন কেউ ইউজ করে, কি ব্যাপার, এটা এখন আর কেউ ইউজ করে না বললেই চলে। ঘটনা কি, এটা দাগে না কেন, ওয়েট, দাগানো যাচ্ছে না কেন? আচ্ছা অসুবিধা নেই, আমি তো স্লাইডেই পড়াবো, স্লাইডে পড়াবো, তবে এখানে তো দাগায় দেখতে পারলে ভালো হইতো। দেখো টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এটা বইটা তোমাদের কাছে আছে, অসুবিধা নেই, আমি স্লাইড থেকেই পড়াবো, খালি একটু দেখে রাখো যে এখানে চারটা কেবল, টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। আমি এইটা দিয়ে লিখি, ওখানে দাগানো যাচ্ছে না। তো টেলিফোন কেবল পরীক্ষা আসবে না, টেলিফোন কেবল এখন আর ইউজ হয় না বললেই চলে, টেলিফোন কেবল লাগবে না। তারপর এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, টুইস্ট কোএক্সিয়াল কেবল 3 স্টার, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। টুইস্টেড পেয়ার কেবল, এটাও 3 স্টার। আর ফাইবার অপটিক কেবল হচ্ছে 5 স্টার। এইখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবেই, এবং এমসিকিউ তো ভাইয়া সব টপিক থেকে আসবে, এমসিকিউর জন্য তার কোনো টপিক আলাদা করে কম গুরুত্বপূর্ণ না। তো টেলিফোন কেবল লাগবে না, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল লিখো, তোমরা এগুলো লিখো। প্রথমে লিখো মাধ্যম দুই প্রকার, তার যুক্ত তারবিহীন। তার যুক্ততে আমরা এই তিনটা পড়বো, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, ফাইবার অপটিক কেবল। তারপর তারবিহীন, তারবিহীনের মধ্যে আমরা দেখো তরঙ্গ আকারে ট্রান্সমিট হবে, সেটাও আমরা আজকে ক্লাসে দেখবো। আমরা এই তিনটা দেখবো, একটা হচ্ছে রেডিও ওয়েভ, না লিখলেও সমস্যা নাই, দেখতে থাকো, এগুলা নোট না করলেও সমস্যা নেই, সব বোর্ড বই থেকে তো দেখাচ্ছি, আবার স্লাইডে তো লেখা আছেই। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই তিনটাও খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো 2 স্টার করে, এগুলো 2 স্টার। বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোওয়েভ আসে। মাইক্রোওয়েভ বলতে এখানে এইখানে এই যে এই ব্লুটুথ, মাইক্রোওয়েভের আমরা খুব তিনটা ইউজ আমরা রিয়েল লাইফে দেখি। এই মাইক্রোওয়েভের তিনটা ইউজ, কি ব্যাপার, মাইক্রোওয়েভের এই তিনটা বাস্তবিক প্রয়োগ আমরা আমাদের লাইফে খুব বেশি ইউজ করি। সেটা হচ্ছে দেখো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইমেক্স, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইমেক্স। আচ্ছা অসুবিধা নাই। তো এখন যারা নোট করতেছে না কোনো সমস্যা নাই, নোট করতেছে না কোনো অসুবিধা নাই, এগুলো আমাদের বোর্ড বইয়ে আছে, তুমি দেখে নিলেই পারবা। তো শুরুতে আসো, নোট না করলেও সমস্যা নেই, আপাতত এখানে লেখা আছে, একটু ওয়েট, নোট না করলেও অসুবিধা নেই, খালি দেখো যে মাধ্যম, মিডিয়াম, তারযুক্ত, তারবিহীন। তারযুক্ত মাধ্যমে তো আমরা তারের মাধ্যমেই ভোল্টেজ আকারে, যেখানে তার থাকে সেখানে আমরা কি ভোল্টেজ আকারে ডেটা ট্রান্সফার করি। আর তারবিহীনটাতে কি ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ রূপে। ফ্রিকোয়েন্সি মানে কি মনে আছে, E=h নিউ, তোমরা কেমিস্ট্রিতে বা ফিজিক্সে পড়ছো। নিউ মানে তরঙ্গ, মানে ফ্রিকোয়েন্সি মানে কি বলে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আছে একটু পরে দেখাচ্ছি এগুলা, আপাতত নোট করা লাগবে না, খালি দেখো যে মাধ্যম দুই প্রকার হইতে পারে, তার যুক্ত, তারবিহীন। তার যুক্ত গুলাতে আমরা এই তিনটা পড়বো, এই যে এখানে দিয়ে রাখতে দাঁড়াও, এটা 2 স্টার, এটা 2 স্টার, এটা 3 স্টার অথবা 5 স্টার, ধরো এটা 5 স্টার। ফাইবার অপটিক কেবল থেকে রিটার্ন আসবেই, আর এই দুইটা 3 স্টার। ঠিক আছে, এইবার আসো আমরা শুরুতে পড়বো কি তার মাধ্যম, আরেকটা ছিল টেলিফোন, ওটা লাগতেছে না। তো তার মাধ্যমে কি কি পড়বো, ডেটা কমিউনিকেশনে ব্যবহৃত কেবলের প্রকারভেদ, কি কি কেবল ইউজ করা হয়, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, অপটিক্যাল ফাইবার। আচ্ছা তোমরা কি জানো তোমাদের বাসায় যে ডিশের লাইন আছে এটা কোন কেবল, ডিশের লাইনটা কোন কেবল জানো? জানো না, অসুবিধা নাই, আমরা একটু পরে দেখবো, অসুবিধা নাই, একটু পরেই দেখবো। তো শুরুতে দেখো টুইস্টেড পেয়ার কেবল, যারা জানো না কোনো সমস্যা নেই, একটু পরে দেখতেছি। টুইস্টেড পেয়ার কেবল এটা দেখতে কেমন, দাঁড়াও, এখান থেকে পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। তো এখন একটা শোনো, আমি এখানে যে স্লাইডগুলো দেখাচ্ছি, ধরো মুজিবুর রহমান স্যারের বই, তোমার কলেজে যেই বইটা ফলো করে, ধরো মুজিবুর রহমান স্যারের বই বা মাহবুব স্যারের বই বা অন্য যে কোনো পাবলিকেশনের বই, তুমি আগে বোর্ড বইটা একবার রিডিং করে নিবা, এরপরে অন্য বই পড়বা, কারণ বোর্ড বই থেকে পরীক্ষায় হুবু আসবে। ধরো আমি তোমাকে যদি বলি, খেয়াল করে দেখো, একটু ওয়েট, কি ব্যাপার এটার কি স্মার্ট বোর্ড কি হ্যাং হয়ে গেছে নাকি? হ্যাঁ দেখো তার মাধ্যমে এই যে শুরুতে বোর্ড বইয়ে কি লেখা আছে এইটা খুব মনোযোগ দিয়ে একবার রিডিং পড়বা। দেখো অন্যান্য বইয়ে অনেক বেশি ইনফরমেশন, তুমি যদি অন্য কোনো বই থেকে পড়তে চাও টুইস্টেড পেয়ার কেবল, দেখবা অনেক বেশি ইনফরমেশন,
তো তুমি এত কিছু পরীক্ষায় লাগবে না, মাথায়ও রাখতে পারবে না, তুমি আগে বোর্ড বইটাতে ফোকাস করবে। দেখো কি আছে, টুইস্টেড পেয়ার কেবল, কি লেখা, রিডিং পড়বে। দেখো টুইস্টেড পেয়ার, আচ্ছা নাম শুনে কি পরিচয় না, টুইস্টেড পেয়ার, টুইস্টেড মানে কি, পেঁচানো। এই টুইস্টেড মানে পেঁচানো, আর পেয়ার মানে কি, জোড়া। টুইস্টেড মানে পেঁচানো, পেয়ার মানে জোড়া, তার মানে কি দুইটা তার, এক জোড়া মানে তো দুইটা তার, দুইটা তার পেঁচানো আকারে থাকবে। দেখো দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। ঘটনা শেষ, একটা লাইন মনে থেকে গেল, টুইস্টেড পেয়ার, পেয়ার মানে জোড়া, তার মানে দুইটা তারকে একসাথে সুষমভাবে পেঁচিয়ে, ভালো মতো পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনশিল্ডেড, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটাকে ইউটিপি বলে, ইউটিপি, ইউ মানে হচ্ছে আনশিল্ডেড, টি মানে টুইস্টেড, পি মানে পেয়ার। আর একটা হচ্ছে শিল্ডেড। আনশিল্ডেড মানে কি, যেটার মধ্যে শিল্ড থাকে না, শিল্ড মানে কি আবরণী। এই শিল্ড মানে কি, শিল্ড মানে কি আবরণী, যে সে বাঁচাচ্ছে, শিল্ড মানে হচ্ছে যে রক্ষা করে, মানে ধর বিপদ থেকে যে রক্ষা করবে, ধরো তুমি ঘুষি মারবা, ঘুষি থেকে সে বাঁচাবে তোমাকে, এটা হচ্ছে শিল্ড। তো যেটার মধ্যে শিল্ড থাকে সেটাকে বলে শিল্ডেড টুইস্টেড পেয়ার, মানে এসটিপি। আর যেটার মধ্যে শিল্ড থাকে না সেটাকে বলে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এখন এই বোর্ড বইয়ের চিত্র দেখে তো আসলে বোঝা যাচ্ছে না যে কোথায় শিল্ড আছে কোথায় নাই। দেখো তো বোর্ড বইয়ের এই একটা জিনিস অসুবিধা, তুমি প্রথমে এই টুইস্টেড পেয়ার কেবল, এটা কি জিনিস আমরা এটার সংজ্ঞা পড়ে ফেললাম। আমরা এই টুইস্টেড পেয়ার কেবলের পুরো জিনিসটা এই যে এতটুকু ভালো মতো পড়ে ফেলবো, পরীক্ষায় ক কিংবা খতে যেটা আসুক না কেন বা গতে আমরা এতটুকু একদম বোর্ড বাই সামনে এসে মুখস্থ করবো। এখন আমাদের বুঝতে হবে যে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল মানে এসটিপি এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি, সেই চিত্রটা আমরা আমাদের বই থেকে দেখবো, মানে আমার স্লাইড থেকে দেখাবো, স্লাইডে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে আবার এখান থেকে আবার রিডিং পড়বো, একটু ওয়েট। এবার দেখো স্লাইডে আসো, এবার তুমি কোথায় আসো, স্লাইডে আসো, দেখো স্লাইডে আসো, ওয়েট। এই যে দেখো টুইস্টেড পেয়ার কেবল, আগে এখান থেকে কিছু পড়ার দরকার নাই, তুমি এখানে দেখো চিত্রটা কি দেখতে পারতেছো, দেখো এই যে এখানে দুইটা তার, একটু ভালো মতো দেখো তো, দুইটা তার সুন্দর মতো পেঁচানো আছে, এখানে দুইটা তার, দেখো এখানে প্রথমে দুইটা খয়েরি, এখানে নীল লাল সবুজ, দেখো দুইটা করে তার পেঁচানো আছে। চিত্রটা দেখে বুঝতেছো কিনা, দেখো এরকম এরকম, ধরো ধরো এই যে এইটা তো পুরা কেবলটা, এইটা পুরা স্মার্ট বোর্ডের কি হইলো আজকে এত ঢিলামি করতেছে। ধরো ধরো এটা হচ্ছে ধরো যে পুরা জিনিসটা, তো এখান থেকে ধরো এই যে এখান থেকে দুইটা করে তার, ধরো আমি পরীক্ষায় এটার চিত্র লাগে না, এটা চিত্র আসবে না, কি ব্যাপার স্মার্ট বোর্ড দেখে আজকে ভালো হ্যাং করতেছে। হ্যাঁ ধরো এখানে দুইটা তার এরকম সবুজ, ধরো সবুজের মধ্যে একটা হালকা একটু সাদা কালার দেওয়া থাকে যেটা দিয়ে আমরা আর্থিং বোঝাই। ওয়েট, স্মার্ট বোর্ডের কি হইলো আজকে, আচ্ছা ওয়েট। তারপর ধরো যে এরকম পরীক্ষায় এইটার চিত্র লাগবে না, অথবা আঁকলে তাহলে আঁকতে পারো, অসুবিধা নেই। দেখো চিত্র অবশ্য খুবই জঘন্য চিত্র হচ্ছে, দেখে মনে হচ্ছে সাপ যাচ্ছে। ধরো এরকম আরেকটা, ধরো আরেকটা কোন কালার দেই, ধরো এই কালার দিলাম, ভালো মতো পেঁচানো থাকে, ধরো এই যে এইরকম মোটামুটি এরকম থাকে। তো এখান থেকে বাইরে এটা হচ্ছে ধরো পুরা জিনিসটা, এটা ধরো যে এই পুরা তারটার ভিতর থেকে ধরো যে এটা বের হচ্ছে। এগুলো চিত্র নিজের মতো করে আঁকবাই, চিত্রের জন্য এখানে নাম্বার কাটবে না, নিচে নামাই দিই। হ্যাঁ পরীক্ষা এগুলোর চিত্র নিজের মতো করে আঁকাবে, এটা অত ইম্পর্টেন্ট না, মানে পরীক্ষায় এই টুইস্টেড পেয়ারের চিত্র আসে না, মানে ব্যাখ্যা লিখতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি ধরো যে এখান থেকে ধরো এখানে এই সবগুলো তার একসাথে পেছানো আসবে, সবগুলো আবার এখানে একসাথে পেছানো, এখান থেকে তুমি যদি খুইলে দেখো তাহলে এরকম দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার যে এখানে আমাকে উত্তর দেও, টুইস্টেড পেয়ার কেবল দুইটা করে তার একসাথে সুষমভাবে পেঁচানো থাকে। আচ্ছা মোট এখানে কয় জোড়া তার থাকে, মোট 4 জোড়া থাকে, 4 জোড়া, তাহলে মোট তারের সঙ্গে কত, 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা। ঠিক আছে, মোটামুটি একটু। এইবার আসো শিল্ডেড আর আনশিল্ডেড, এই দুটার মধ্যে পার্থক্য ঠিক একটু দেখো, একটু খেয়াল করে দেখো, একটু শোনো। একটা হচ্ছে এসটিপি যেটার মধ্যে শিল্ড থাকে, আর যেটার মধ্যে শিল্ড থাকে না সেটাকে বলে আনশিল্ডেড। এখন শিল্ড জিনিসটাকে একটু ওয়েট, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো। আচ্ছা এইখানে যে চিত্রটা আমি আঁকাইছি, ধরো এই দুইটা তারের জন্য কি আলাদা করে কোনো প্রোটেকশন আছে? দেখো এই যে টোটাল প্রোটেকশন বলতে কি, এই যে যেখানে ধরো একটা প্লাস্টিকের আবরণী, দেখো এই টোটাল 8টা তার ধরো একটা প্লাস্টিকের আবরণীর মধ্যে আছে, তো 8টা কিন্তু ভিতরে একসাথেই আছে, 8টা তারের জন্য একটা আবরণী। তো এই আলাদা করে এই দুইটা তারের জন্য কোনো আবরণ আছে? নাই। কোনো শিল্ড আছে? নাই। আলাদা করে এই দুটোর জন্য নাই। এইবার শিল্ডেডে যেটা হয় একটু খেয়াল করে দেখো ভালো মতো চিত্রটা, দেখো তুমি কি দেখতে পাচ্ছ যে এই যে দুইটা তার,
এই দুটা তারের জন্য এখানে আলাদা করে একটা শিল্ড আছে আবরণী প্লাস্টিকের, দেখো এই দেখতেছো, এই যে পেয়ার শিল্ড বলে, এই যে টু স্টেট পেয়ার, এই দেখো দুইটা তার এখানে পেঁচানো, এই দুইটার এখানে একটা এক্সট্রা আবরণী আছে, দেখো দেখা যায়। আবার এই যে দুইটা তার, এই দুটার জন্য একটা আবরণী, এই দুটার জন্য আবরণী, এই জন্য আবরণী, তার মানে এখানে প্রত্যেকটা পেয়ারের জন্য একটা করে শিল্ড, মানে একটা করে প্লাস্টিকের আবরণ আছে, এবং পুরাটার জন্য ওভারঅল এই যে আরেকটা আবরণী, এটা হচ্ছে আউটার জ্যাকেট। কে কে বুঝছো? কে কে বুঝছো দুইটার মধ্যে পার্থক্য? যখন তোমাকে বলবে টুইস্টেড পেয়ার কেবল, তুমি বলবা দুইটা করে তার সুষমভাবে পেঁচানো থাকে, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার। দুই ধরনের হইতে পারে, শিল্ড থাকলে এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার, না থাকলে ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। দুটোর মধ্যে পার্থক্য কি? যেখানে দুইটা তার, এই যে যেখানে একটা করে কি থাকে জোড়া পেঁচানো থাকে, সেটার জন্য যদি একটা করে কি থাকে আবরণী থাকে বা শিল্ড থাকে, সেটা হচ্ছে এসটিপি। আর যদি না থাকে, পুরো আটটার জন্য যদি একটাই আবরণী থাকে, সেটাকে আমরা কি বলবো? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এখন আমাকে বলো তো এই দুটোর মধ্যে কে দামি হবে, পরীক্ষায় আসতে পারে? বলো, যেটার মধ্যে শিল্ড আছে এটার খরচ বেশি, নাকি যেটার মধ্যে নাই সেটার খরচ বেশি? বলো, পার্থক্য আসতে পারে। যেটার মধ্যে শিল্ড আছে, প্রতি দুইটা করে তারের জন্য, মানে দুইটা করে তার যে পাচানো থাকে, এই একটা করে জোড়ার জন্য যদি একটা করে শিল্ড থাকে, তাহলে এখানে খরচ বাড়বে, তার মানে কি দাম বেশি। তো যেটার মধ্যে শিল্ড থাকে সেটার দাম বেশি, সেটার গুণগত মান ভালো। আর যেটার মধ্যে শিল্ড থাকে না সেটার দাম কম এবং গুণগত মানও কম। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, জাস্ট এতটুকু, যে এই জিনিসটা ভালো কারণ কি সে ভালো প্রোডাক্ট করতেছে, গুণগত মান ভালো, এটার মধ্যে তুমি যে সিগন্যাল পাঠাও সিগন্যালটা ভালো থাকবে, নয়েজ কম হবে, সিগন্যাল বিকৃতি হবে না, তো এটা জিনিসটা ভালো। আর যেটার মধ্যে শিল্ড নাই সেটার দাম কম কিন্তু জিনিসটাও খারাপ। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস বলো তো, তোমরা অবশ্যই এগুলা কি পড়ছো কিনা আমি শিওর না, কেন পেঁচানো থাকে? এই তোমরা কি তড়িৎচুম্বক আবেশ পড়ছো? হয়তো এখনো তড়িৎচুম্বক আবেশ পড়ো নাই, এটা আছে সেকেন্ড পেপারে ফিজিক্সে, হয়তো পড়ো নাই, অসুবিধা নাই, জাস্ট এতটুকু। এটা একটা পরীক্ষা এমসিকিউ আসতে, এমসিকিউ না মানে ক নাম্বার বা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে। দেখো কেন তারগুলা পেঁচানো থাকে একসাথে, যদি আটটা, ধরো এখানে মোট আটটা তার, এক সিরিয়ালে থাকলে অসুবিধা কি ছিল? মানে ধরো যে সোজাসুজি আটটা তার যদি থাকতো অসুবিধা কি ছিল? অসুবিধাটা হচ্ছে একটা তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি যায়, একটা তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করে, তখন তার আশেপাশে একটা তড়িৎচুম্বক আবেশ তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি হয়, এটাকে বলে ইএমআই। এটাকে বলে ইএমআই। খেয়াল করে দেখো, যখন একটা তারের মধ্য দিয়ে, ধরো একটা তার, এই তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি যাবে, তখন তার আশেপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকটেন্স বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ইএমআই তৈরি হয়, এটাকে বলে তড়িৎচুম্বক আবেশ। তড়িৎচুম্বক আবেশ। তো এই তড়িৎচুম্বক আবেশের কারণে সেখানে আরেকটা এক্সট্রা ভোল্টেজ ক্রিয়েট হয়। শোনো, না বুঝলে চিন্তা করার কোনো কারণ নাই, তুমি খালি একটু জেনে রাখো যে যদি প্রশ্ন পরীক্ষা আসে যে টুইস্টেড পেয়ার কেবল পেঁচানো থাকে কেন, তুমি জাস্ট একটু শোনো যে একটা তারের মধ্যে দিয়ে, দেখো তারের মধ্য দিয়ে যখন আমরা, ধরো টুইস্টেড পেয়ার কেবল, এটার মধ্য দিয়ে যখন আমরা ডেটা আদান প্রদান করবো, সেটা কি আকারে ট্রান্সফার হবে? ভোল্টেজ আকারে। তো এটার মধ্যে দিয়ে যখন একটা ভোল্টেজ পাস করবে, এটার মধ্যে যখন একটা ভোল্টেজ পাস করবে, তখন তার আশেপাশে একটা কি তৈরি হবে? একটা তড়িৎচুম্বক আবেশ তৈরি হবে। তো তড়িৎচুম্বক আবেশের কারণে সেখানে আরেকটা এক্সট্রা ভোল্টেজ জেনারেট করবে। তো তড়িৎচুম্বক আবেশের কারণে যদি একটা এক্সট্রা ভোল্টেজ জেনারেট হয়, এই নতুন ভোল্টেজটা আমাদের আগের ভোল্টেজটাকে হ্যাম্পার করবে না, বিকৃতি করবে না? বলো, আমরা যে ভোল্টেজ আকারে যে ডেটাটা পাঠাচ্ছি, যদি এখানে এক্সট্রা আরেকটা ইএমআই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা তড়িৎচুম্বক আবেশের কারণে যে তড়িৎচালক শক্তি বা বল তৈরি হবে বা ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজটা আমাদের যে ভোল্টেজটা যেটা আমরা পাঠাচ্ছি সেটাকে কি করবে? বিকৃতি করবে। তো আমাদের ভোল্টেজটা যদি বিকৃতি হয়ে যায়, তো আমরা যেই ডেটাটা পাঠাচ্ছি সেটা কি হয়ে যাবে? বিকৃতি হয়ে যাবে। বুঝতেছো ব্যাপারটা? তো একটা ঝামেলা হয়ে যাবে। তো যদি তুমি দুইটা তার, খেয়াল করে দেখো, দুইটা তার যদি মনে করো যে দুইটা চিন্তা করো, এখানে তো একটা করে জোড়া থাকে, তো তুমি দুইটা তারকে দিয়ে চিন্তা করো, যদি ধরো একদম প্যারালালি এইভাবে রাখো, তাহলে এখানে একটা ইএমআই তৈরি হবে, এখানে একটা ইএমআই, দুইটা ইএমআই এর ডিরেকশন একই দিকে হবে, একই হয়ে যাবে। তো তখন এই যে এক্সট্রা করে যে নতুন তড়িৎচালক বলটা তৈরি হবে, ভোল্টেজটা তৈরি হবে, সেটার ভ্যালু কি বেড়ে যাবে। তো এইটা যত বেশি তৈরি হবে, সে আমাদের যে ভোল্টেজটা আমরা পাঠাচ্ছি সেটাকে বিকৃতি তত বেশি করবে। তো তুমি জাস্ট একটু জেনে রাখো এই জিনিসটাকে কি বলে, এই বিকৃতিটাকে কি বলে, একটা জিনিস খেয়াল করে দেখো, এই বিকৃতিটাকে বলে ক্রসটক। দেখো ওয়েট,
একটু ওয়েট, দেখো টুইস্টেড পেয়ার কেবল একসাথে কয়েক জোড়া কেবল পাকানো অবস্থায় থাকে, যার মধ্যে দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহিত হয়। এই ধরনের কেবলই সাধারণত টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। তামার তার একটি আরেকটির কাছে থাকলে একটি সিগন্যাল, দেখো এই যে তামার তার, এখানে তারগুলো কিসের, তামা মানে কপার। তামার তার একটি আরেকটির কাছে থাকলে একটির সিগন্যাল, এই যে দেখো একটার সিগন্যাল আরেকটার সিগন্যালকে প্রভাবিত করে, বিকৃত করে দেয়। এখানে প্রভাবিত করে মানে কি, বিকৃত করে দেয়। ধরো একটা তামার তারের মধ্যে দিয়েও ভোল্টেজ যাচ্ছে, আর একটা তামার তারের মধ্যে দিয়েও ভোল্টেজ যাচ্ছে। তো দুইটা পাশাপাশি থাকলে একটার সিগন্যাল আরেকটা সিগন্যালকে কি করবে, বিকৃত করে দিবে। কি করে দিবে, বিকৃত করে দিবে। এই বিকৃতি করাটাকে কি বলে, ক্রসটক বলে। কি বলে, ক্রসটক। তো আমরা কি চাইবো, আমরা চাইবো যে এই ক্রসটকটা না হোক, মানে একটা সিগন্যাল যাতে আরেকটা সিগন্যালকে কি করে, প্রভাবিত না করে, বিকৃতি না করে। আমরা তো এই জিনিসটা চাইবো, তো এটা যাতে না করে এই জন্য তাগুলো কি করা হয়, পেঁচানো দেওয়া হয়। কি করা হয়, পাকানো করে দেওয়া হয়, পেঁচানো করে দেওয়া হয়। পেঁচানো করে দিলে কি হয় জানো, দুইটা পেঁচানো থাকলে ধরো এই দুইটার ডিরেকশনটা সেম থাকে না। এখানে খেয়াল করে দেখো, দুটো যদি একদম সোজা থাকতো, ধরো এইটার যে ইএমআই এর যে ডিরেকশন, এটাও ধরো ডিরেকশন, তুমি এবার চিন্তা করো, ধরো এটাও হবে +2, ধরো উদাহরণ এটাও +2, তখন এখানে ভোল্টেজটা কত হয়ে যাবে, +4। আর পেঁচে দিলে কি হয়, ধরো এইটাতে ভোল্টেজ জেনারেট হচ্ছে ধরো +2 ভোল্ট, ধরো এটাতে ধরো -2 ভোল্ট, তখন নেগেটিভ হয়, মানে বিপরীত হয়, তখন কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না, নতুন ইএমআইটা। বুঝতে পারছো? তো পেঁচানো থাকলে সুবিধা হচ্ছে, পেঁচানো আকারে থাকলে ওই তারের ভেতর দিয়ে যখন ভোল্টেজ পাস করে, তখন তড়িৎ চুম্বক আবেশের কারণে যে ইএমআইটা জেনারেট হয়, তখন এই দুইটা পেয়ারের, মানে একটা পেয়ারের মধ্যে যে দুইটা তার থাকে, এদের ডিরেকশনটা, চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা বিপরীত হয়। চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি হয়, বিপরীত হয়। ধরো এতে কইরা যে নতুন যে ভোল্টেজটা জেনারেট হয়, সেটা কাটাকাটি গিয়ে কি হয়ে যায়, কাটাকাটি গিয়ে কি হয়ে যায়, 0 হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। তখন আর এই ক্রসটকটা হয় না, তখন একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে প্রভাবিত করে না। একটু বুঝছো, তোমার পরীক্ষায় এগুলো কিছু লিখতে হবে না, তোমার পরীক্ষায় এত কিছু লিখতে হবে না, তুমি খালি একটুক বলো, একটুক লিখতে পারবে কিনা দেখো। যে ভাইয়া পরীক্ষায় যদি বলে কেন পেঁচানো থাকে, কেন পেঁচানো থাকে, খ নম্বরের প্রশ্ন, তুমি বলবা যে টুইস্টেড পেয়ার কে বলে কি, তামার তারের সাহায্যে আমরা কি করি, ডেটা আদান প্রদান করি। দেখুন এই তামার তার যখন একসাথে, খেয়াল করে দেখো, যখন তামার তার একসাথে আরেকটা কাছাকাছি থাকে, তখন একটার সিগন্যাল আরেকটা সিগন্যালকে প্রভাবিত করতে পারে, এটাকে বলে ক্রসটক। তো এই প্রভাবিতটা যাতে না হয়, এই জন্য আমরা কি করে দেই, তারগুলোকে পেঁচায় দেই। তো পেঁচায় দিলে কি হয়ে যায়, পেঁচায় দিলে এই জিনিসটা হয় না, তখন এই যে দেখো নিউট্রাল করে দেয়। দেখো তারকে পাকানো হলে একটি সিগন্যাল আরেকটি সিগন্যালকে নিউট্রাল করে দেয়, সিগন্যালের গুণগত মান ভালো থাকে। খেয়াল করে দেখো, একক দৈর্ঘ্যে, আচ্ছা সরি, মানে মোটামুটি তখন গুণগত মানটা ভালো থাকে। তো বলছে সিগন্যালের গুণগত মান একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর নির্ভর করে। একক দৈর্ঘ্যে পাকের সংখ্যা যত বেশি, একক দৈর্ঘ্য মানে ধরো 1 মিটারের মধ্যে, এখানে পাকের সংখ্যা যত বেশি হবে, তুমি যত বেশি পাকাইতে পারবা, সিগন্যালের গুণগত মান তত ভালো হবে। বুঝতে পারছো বলো? এখানে জিনিসটা কে বুঝছো, পরীক্ষা আসতে পারে কি কি, টুইস্টেড পেয়ার কি, ক নাম্বারের প্রশ্ন, অথবা টুইস্টেড পেয়ার কেবল ব্যাখ্যা করো। যদি গ নাম্বার প্রশ্নে আসে তাহলে পুরাটাই ব্যাখ্যা করবা, একদম প্রয়োজনে, ধরো চিত্র সহ ব্যাখ্যা, মানে চিত্র এটা লাগে না, বাট পারলে আঁকাই দিবা ভালো, ওকে ফাইন। তারপরে টুইস্টেড পেয়ার কে বলে, কেন পেঁচানো থাকে এটাও ব্যাখ্যা করে দিবা। এবং দুই ধরনের হয়, একটা হচ্ছে শিল্ডেড আর একটা আনশিল্ডেড, দুইটাই বলে দেবা। এখন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে খুব চমৎকার, খুব চমৎকার, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মাঝে মধ্যে খ নাম্বারে আসে, মাঝে মধ্যে গ নাম্বারে আসে। দেখো ইউটিপি ও এসটিপি এর পার্থক্য। ইউটিপি মানে কি, আনশিল্ডেড, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর শিল্ডেড। তো এই ব্যাখ্যাগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, জাস্ট এমনি মনে থাকতে পারবে। দেখো ব্যাখ্যাগুলা অটোমেটিক মনে থাকবে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তুমি খালি একটু শোনো। ইউটিপিতে কি থাকে না, শিল্ড থাকে না, মানে আনশিল্ডেড। আর এসটিপিতে কি, শিল্ড থাকে। প্রতি দুইটা করে তার, মানে একটা করে জোড়া, একটা করে শিল্ড বা আবরণের মধ্যে থাকে। ইউটিপি এটা সুরক্ষিত না। দেখো যেহেতু এখানে শিল্ড থাকে না, তুমি চিন্তা করো, শিল্ড মানে ধরো যুদ্ধ করতে গেছি, তো যুদ্ধ করতে এই যে বুকের মধ্যে ইয়া পড়ে যায় না, যে গুলি করলেও যাতে না লাগে, এটা কি জানি বলে, ওই বুলেট প্রুফ জ্যাকেট, এটাই ধরো যে একটা ব্যাপার। তো এটা এখানে ওই বুলেট প্রুফ জ্যাকেট থাকে না, তাহলে এখানে সুরক্ষিত না, আর এটা সুরক্ষিত। এখানে খেয়াল করে দেখো, এটার ব্যান্ডউইথ, দেখো এটার ব্যান্ডউইথ কিন্তু একটু কম, এটার ব্যান্ডউইথ বেশি। দেখো যেহেতু এটা একটু সুরক্ষিত না, তো এখানে সিগন্যাল কি হয়ে যেতে পারে, একটাকে প্রভাবিত করে ফেলতে পারে, মানে প্রভাবিত টুইস্টেড পেঁচানো থাকলে কম করে, কিন্তু যেহেতু এখানে আলাদা করে কোনো আবরণী দেওয়া নাই, তো সেক্ষেত্রে এখানে অবশ্যই একটু বেশি হবে সেই কনফ্লিক্টটা, এখানে কম হবে। তো দেখো এখানে ব্যান্ডউইথ স্পিড কত, 10 Mbps, আর এখানে 16 Mbps, এটা বেশি, এটা ভালো। এখন আচ্ছা এখানে আরেকটা পার্থক্য বানাই ফেলি আমরা, চলো দেখো।
আচ্ছা আগে এই চারটা দেখি। এতে ইএমআই এর প্রভাব খুব বেশি, যেহেতু দেখো এখানে কি আলাদা করে দুইটার জন্য করে কোনো আবরণী থাকে না, তাহলে এখানে ইএমআই, এই যে মনে আছে একটু দেখাইছি ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, একটা কারণে আরেকটা মানে ইলেকট্রিসিটি পাস করার ফলে যে তড়িৎ চুম্বক আবেশ ঘটে এটাকে বলে ইএমআই। তুমি আমাদের খালি একটু বুঝো যে ইএমআই এর প্রভাব বেশি, মানে এখানে কি হবে একটা এটাকে প্রভাবিত বেশি করবে, আর এখানে ইএমআই এর প্রভাব কম। আচ্ছা আরেকটা পার্থক্য বানাই, বলো 5 নাম্বার কোনটার খরচ বেশি কোনটার খরচ কম বলো। এখানে যেহেতু কোনো শিল্ড থাকে না, লিখো 5 নাম্বার হলো এখানে খরচ বেশি, দাম বেশি, দাম বেশি, এটা কি দাম কম, সস্তা, মানে এটা খরচ বেশি এটা খরচ কম, দাম বা খরচ যেটা লেখো না কেন, এটা দাম বেশি, এই সরি এই উল্টা লিখছি তো, এটা তো ইউটিপি, এটা তো শিল্ড থাকে না, এটা দাম কম, যেটার মধ্যে শিল্ড থাকে না এটা দাম কম, আর যেটার মধ্যে শিল্ড থাকে এটা তো খরচ বেশি, তাহলে এটা দাম বেশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, এই 5টা লিখতে পারলেই হবে। একটু বলো তো কে কে পরীক্ষায় পারবা, এই এই এতটুকু কে কে পারবা বলো, টুইস্টেড পেয়ার যতটুকু পড়াইছি কে কে পারবা। এখন বোর্ড বই থেকে তুমি আরেকবার রিডিং করবা। এই দেখো টুইস্টেড পেয়ার কে বলে, সাধারণত কপার তার দিয়ে নির্মিত, 4 জোড়া, কয় জোড়া থাকে 4 জোড়া, 4 জোড়া মানে মোট 8টা। এইবার দেখো পরীক্ষায় আসবে এই ধরনের কেবল, টুইস্টেড পেয়ার কেবল কতটুকু দূরত্ব পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে, এমসিকিউ দেখো, এই যে এমসিকিউ 100 মিটার। টুইস্টেড পেয়ার কেবল কতটুকু দূরত্বের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে, 100 মিটারের মধ্যে। তার ব্যান্ডউইথ দেখো 10 এমবিপিএস থেকে শুরু হয়ে 1 জিবি পর্যন্ত হতে পারে, এটা ডিপেন্ড করবে, যত বেশি ভালো তার তুমি বানাবা তত বেশি ব্যান্ডউইথ বেশি পাবা। তবে দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। বাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। আচ্ছা এখন আমাকে আগে বলো, আমি যতটুকু বুঝাইলাম তুমি বোর্ড বই থেকে তো পুরাটাই পড়বা। বোর্ড বই থেকে যে টুইস্টেড পেয়ার কেবল এখানে 3 লাইন আর এখানে 4 লাইন, যতটুকু বুঝাইছি এখানে 5 লাইন, পুরোটা পড়বা। এরপরে ইউটিপি, এসটিপি চিত্রটা একটু দেখবা পরীক্ষায়। শোনো এই টুইস্টেড পেয়ারের চিত্র পরীক্ষায় লাগে না, টুইস্টেড পেয়ারের চিত্র পরীক্ষায় লাগে না, তাও একটু দেখে রাখলা, এই যে দেখো এরকম। আর যেটাতে শিল্ড থাকে, শিল্ডের চিত্রটা তুমি চাইলে এভাবে রাখতে পারো, ধরো যেখানে এই দুইটা একটা আবরণের মধ্যে ধরো এই যে শিল্ড থাকলে কপি করে নিই, এটা হচ্ছে আনশিল্ডেড, এখানে কোনো শিল্ড নাই। আর শিল্ড থাকলে দেখো এই দুইটার মধ্যে একটা, ধরো সাদা দিয়া আঁকাই, সাদা দিয়া এই দুটার মধ্যে একটা আবরণী থাকবে, ধরো এই যে এরকম এখানে একটা আবরণী থাকবে, ধরো এরকম করে দিই, এখানে একটা আবরণী থাকবে, এখানে একটা আবরণী থাকবে, এখানে একটা আবরণী, মানে এইগুলা অত সুন্দর চিত্র হইতে হবে না, বুঝছো। দেখো এখানে আলাদা করে দুইটার জন্য আলাদা করে আবরণী নাই, আবরণীগুলোকে আমরা সাদা দিয়ে দেখাইলাম, যে আলাদা করে নাই, 8টার জন্য একটাই আবরণী আছে। আর এখানে প্রতি 2টা তারের জন্য আবার একটা করে কি আছে, আবরণী আছে। মোটামুটি এতটুকু চিত্র আঁকতে পারলে আর কিছু লাগবে না। ঠিক আছে, এগুলো একটু আর মুখস্থ করতে হবে। শোনো এই জিনিসগুলো পরীক্ষায় বুঝে মনে রাখবা, কিন্তু আলটিমেটলি একটু মুখস্থের মতোই রাখতে হবে, নাহলে পরীক্ষায় মানে মনে কইরা দেখা যাবে, মনে কইরা তুমি 2টা 3টা মনে করতে পারতেছো। পরীক্ষায় যদি একটা ঘ নাম্বারের প্রশ্ন আসে, পার্থক্য মিনিমাম 5টা তো লিখতে হবে, নাম্বার ধরো 4, মিনিমাম 5টা পার্থক্য লিখতে হবে। তো চেষ্টা করবে একটু মুখস্থ ভাবেই মানে শিখে ফেলতে। হ্যাঁ এইবার কোএক্সিয়াল, এই যে এটা তোমাদের ডিশেল লাইন বলছিলাম, ডিশেল লাইন কার কার বাসায় আছে, আজকে কাইটা দেখবা, কাটার দরকার নাই, পরে আবার নষ্ট হয়ে যাবে। কোএক্সিয়াল কেবল, ডিশেল লাইন দেখো নাই এমন কেউ আছে, এমন কেউ নাই, এই যে দেখো কোএক্সিয়াল কেবল দেখো ডিশেল লাইনটা এরকম না। তোমরা কেউ ডিশেল লাইনের ভিতরে কেমন দেখছো খুইলা, না দেখলেও কোনো সমস্যা নাই। এই যে ডিশেল লাইনটা দেখতে এরকম, ভিতরে তামার তার থাকে, এই যে এটা হচ্ছে তামার তার, মেটাল কোডটা হচ্ছে তামার, কি দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি, মানে কপার, তামা দিয়ে তৈরি। তারপরে একটা টিউব থাকে, এরপরে একটা মেটাল ইনসুলেটর থাকে, এরপর আউটার জ্যাকেট, একদম সবার বাইরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কালো থাকে। আউটার জ্যাকেট মানে সবার বাইরের যে আবরণীটা থাকে, মোটা আবরণীটা, সেটা কি কালো রঙের হয় মোটামুটি, দেখছো এই কালো রঙের আউটার জ্যাকেট। তারপর একটা মেটাল ইনসুলেটর থাকে, তারপরে একটা ডাইইলেকট্রিক ফ্লেক্সিবল টিউব থাকে, তারপরে মেটাল কোর থাকে। তো আগে আমরা এখান থেকে পড়ার দরকার নেই, আগে আমরা বই থেকে পড়ে আসি। চলো আগে আমরা বোর্ড বইটা পড়বা, আগে বোর্ড বইটা রিডিং পড়বা। দেখো কোএক্সিয়াল কেবল তামা বা কপার নির্মিত। দেখো কোএক্সিয়াল কেবল তামা বা কপার নির্মিত, মূলত 3টি স্তর বিশিষ্ট তারের কেবল। কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর মানে কি, যে তড়িৎ প্রবাহ করে। মেটাল কোর এটাই কিন্তু কন্ডাক্টর। সেটিকে বৃত্তাকারে ঘিরে দেখো প্লাস্টিকের অপরিবাহী স্তর থাকে, একটা প্লাস্টিকের অপরিবাহী স্তর থাকে, একদম
ভিতরে, সবার ভিতরে থেকে মেটাল যে কোডটা, মানে তামার তারটা, যেটাকে আমরা বলতেছি কি কন্ডাক্টর, যে তামার তারের কন্ডাক্টর, এটাই তো পরিবহন করবে ভোল্টেজ আকারে ডাটাটা। তারপর সেটার বাইরে কি থাকে, প্লাস্টিক অপরবে স্তর, সেটাকে ঘিরে থাকে আবার আরেকটা শিল্ড, এটাকে সেফ রাখতে হবে না, ধর এটার ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটি পাস হচ্ছে। এই বাইরের আবরণীগুলা কেন থাকে? বাইরের আবরণীগুলা ভিতরের মেটালটাকে প্রোটেক্ট করার জন্য থাকে। এবং তুমি যত বেশি আবরণী দিবা, ভিতরের যে ভোল্টেজটা সেটা তত বেশি কি থাকবে, সেফ থাকবে, তত বেশি অবিকৃত অবস্থায় থাকবে, ভালো, মানে ব্যান্ডউইথ স্পিডটা তত বেশি ভালো পাওয়া যাবে। বুঝতেছো? এবার রিডিং পড়বা, এটা রিডিং পড়লেই বুঝতে পারবা, রিডিং পড়লেই বুঝতে পারবা ঘটনা কি। এখন পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে, এটার প্রকার হবে দুইটা। এই যে দেখো, এই যে কোএক্সিয়াল কেবল, এটার দুইটা টাইপ আছে। এখন প্রথম কথা হচ্ছে এটার নাম কেন কোএক্সিয়াল? নামের মধ্যে একটা পরিচয় আছে, বলো তো। এই কোএক্সিয়াল মানে কি বলো তো? কোএক্সিয়াল মানে একই এক অক্ষ। দেখো, কোএক্সিয়াল মানে একই অক্ষ। তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো যে এখানে যতগুলো তার আছে সবগুলোর এক্সিস বা অক্ষ একই? দেখো এই যে এটার চিত্রটা পরীক্ষা আঁকাইতে হবে, এটা আসতে পারে পরীক্ষায়। ব্যাখ্যা শোনো, ব্যাখ্যা যখন চাইবে চিত্র আঁকাই দিলে নাম্বার পাওয়ার প্রবণতা বাইরে যাবে। তুমি টুইস্টেড পেয়ার কেবল আসলেও চিত্র এঁকে দেবা। তো দেখো, কোএক্সিয়াল নামের মধ্যেই পরিচয়। কোএক্সিয়াল মানে হচ্ছে একই অক্ষ। তো দেখো এই যে এখানে খেয়াল করে দেখো, এই যে চারটা পার্ট, দেখো শুরুতে কি আছে, মেটাল কোর যেটা তামার তারের, তারপরে কি এই যে ডাইলেকট্রিক ফ্লেক্সিবল টিউব, এটা একটা ইনসুলেটর, তারপর আরেকটা ইনসুলেটর, তারপরে কি আউটার জ্যাকেট। জাস্ট এই চিত্রটা পরীক্ষা আসলে কেমন আঁকাবা দেখো, তুমি এইভাবে আঁকাবা। পরীক্ষায় তোমার এইভাবে 3D চিত্র আঁকার দরকার নাই, পরীক্ষায় তোমার 3D চিত্র আঁকাইতে হবে না। তুমি দেখো এই যে এইভাবে আঁকাবা, এটা একটা বড় মানে আউটার জ্যাকেট, তারপরে এটা কি মেটাল ইনসুলেটর, তারপরে আরেকটা ডাইইলেকট্রিক, মানে এটা বিদ্যুৎ পরিবহন করে না যেটা, ধরো আরেকটা একই কালার দিয়ে আঁকাই, আরেকটা ইনসুলেটর, তারপরে সবার লাস্টে কি আছে, ধরো এটা সাদা দিয়ে আঁকাই, এইটা হচ্ছে তামার তারটা, মেটাল যে তারটা। তুমি একটা এক্সিস এঁকে দিবা, ধরো এই যে এক্সিসটা, এই যে কে কে বুঝছো বলো? এতটুকু কে কে আঁকাই দিতে পারবা? এটা আঁকাই দিতে পারো। তারপরে এখানে ব্যাখ্যাগুলো একটু দেখবা, তুমি বইয়ের ব্যাখ্যাটা শিখলে হবে, যে কোনো একটা শিখলেই হবে। কোএক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড কপার তার, এ তারকে ঘিরে জড়ানো থাকে প্লাস্টিকের ফোমের ইনসুলেশন, প্লাস্টিকের ইনসুলেশন। এই ইনসুলের উপর আরেকটা তারের জালি থাকে, অনেক সময় শিল্ড বা প্লাস্টিক আমনের মাঝে আরেকটা মেটালিক ফয়েলও থাকে। এটা অনেক সময়, কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। এই কারণে ধরো যেইগুলা ভালো তার, সেখানে দেখবো অনেক বেশি জিনিসপত্র থাকে। ধরো এই যে আলাদা করে, ধরো এখানে কি অনেক সময় শিল্ড ও প্লাস্টিকের আমনের মাঝে একটা মেটালিক ফয়েল থাকে, যেই তারগুলো অনেক দামি, অনেক ভালো। ভালো তারের মধ্যে এই এক্সট্রা জিনিসটা, এক্সট্রা মেটালিক ফয়েলও থাকে, যেগুলো কম দামি তার ওখানে থাকে না। ঠিক আছে? এই তার জালি ও মেটালিক ফয়েল একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে বাইরের বিদ্যুৎ ব্যতিচার থেকে ভেতরের সলিড কপারকে রক্ষা করে। এই যে এই ইলেকট্রিক ইন্টারফারেন্স যাতে না হয়, মানে বললামই তো, এই বাইরের সবগুলো কাজ হচ্ছে ভিতরের যে তারের মধ্য দিয়ে ভোল্টেজটা যাবে বা সিগন্যালটা যাবে, সেটাকে কি করা, অবিকৃত রাখা, বাইরের কোনো কিছু যাতে সেটাকে হ্যাম্পার করতে না পারে। বুঝতে পারছো? এই হচ্ছে কাজ। এদের সবার কাজ হচ্ছে এইটাকে সেফ রাখা, এই তারটাকে সেফ রাখা, এটার মধ্য দিয়ে যেই ভোল্টেজটা বা সিগন্যালটা যাবে সেটা যাতে অবিকৃত এবং সেফ থাকে। ঠিক আছে? তারপরে দেখো এখানে সাধারণত কোএক্সিয়াল কেবল ব্যবহার করে 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডিজিটাল সিগন্যাল, দেখো 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যায়। তারপরে এখানে রেট হচ্ছে 200 Mbps। এই জিনিসগুলো তোমরা মেইন বই থেকে পড়বা, মেইন বই থেকে পড়ে নিবা আগে। ঠিক আছে? তারপর এখন পার্থক্যটা হচ্ছে, দেখো দুইটা জিনিস, যেমন থিন নেট, থিক নেট। ওয়েট, এটা তোমাদের বইয়ে হুবহু এইভাবেই আছে। থিন নেট, থিক নেটের দুইটা প্রকারভেদ হয়, এটার দুইটা প্রকারভেদ হয়। দেখো, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। খেয়াল করে দেখো, থিনের বাংলা কি বলো? থিন, সরু, চিকন, আর থিক মানে মোটা। দেখো নামের মধ্যে পরিচয়। দেখো কোএক্সিয়াল কেবল দুইটা টাইপের হয়, একটা চিকনা একটা মোটা। জাস্ট একটু শোনো, একটা চিকনা একটা মোটা। থিন, দেখো থিন মানে কি চিকন, আর থিক মানে কি মোটা। এখন এর চিকন মোটা কিসের উপর ডিপেন্ড করতেছে? দেখো এই যে থিন কোএক্সিয়াল কেবলের ব্যাস এত ইঞ্চি, দেখো এইটা এত ইঞ্চি হয়, এটা একটু মোটা হয়। যেটা থিন, চিকনা, দেখো এই নিচেটা চিকনা, দেখো এই চিত্র দেখো কিন্তু বোঝা যাচ্ছে, চিত্রের মধ্যে দেখো এটা কিন্তু একটু চিকনা, দেখো চিকনা, এটা একটু মোটা। আর যেটা থিক মানে মোটা, সেটা কত? 0.5 ইঞ্চি, দেখো প্রায় ডাবল। ভাই নামের মধ্যেই পরিচয়, থিন নেটটা কি হয়? চিকনা হয়, আর থিক নেটটা কি? মোটা হয়। তো খেয়াল করে দেখো, যেটা চিকনা সেটা কোনো প্রকার রিপিটার ছাড়া 185 মিটার দৈর্ঘ্যের কেবল, মানে 185 মিটার দূরত্ব পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে, 185 মিটার পর্যন্ত ট্রান্সফার করতে পারে। আর এখানে খেয়াল করে দেখো 500 মিটার। আচ্ছা বলো তো তাইলে কোনটার দাম বেশি? দেখো
এই যে থিন নেট, আমি তোমাকে এগুলা বোর্ড বই থেকে দেখাই, বোর্ড বই, খেয়াল করে দেখো। এই যে থিন নেট, একটু খেয়াল করো, থিন নেট চিকনা, এটা কি চিকনা, থিন নেট হালকা ও নমনীয়তার, এই তার 10/2 নামে পরিচিত। 10/2 কেন বলে আমি একটু পরে বলতেছি, আগে দেখো 10/2 নামে পরিচিত। এই কেবলটি তারা রিপিটার ছাড়া সর্বোচ্চ 185 মিটার, 185 মিটার পর্যন্ত 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করা যায়। দেখো এই যে 10/2 মানে কি, 10/2 দেখো, এই যে 10/2, 10/2 মানে হচ্ছে এটা 10 MBPS, 10 মেগাবাইট, 10 MBPS ডেটা ট্রান্সফার করতে পারে। এর ব্যান্ডউইথ দেখো, যে 10, 10/2, 10/2, এই 10 মানে হচ্ছে এর ব্যান্ডউইথ 10 MBPS, 10 মেগাবাইট। আরেকটা কি বেস 2, 10/2 মানে হচ্ছে 2 × 100, এই 2 মানে হচ্ছে তাকে 100 দিয়ে গুণ করবা, সে কোনো প্রকার রিপিটার ছাড়া 200 মিটার পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। 200 মিটারের বেশি হইলে সেটা উইক হয়ে যায়, তখন আরেকটা রিপিটার লাগে, যে রিপিটারটা কি করে, এই উইক সিগন্যালটাকে আবার সচল করে, আবার কি করে পাওয়ারফুল করে, এরপর আবার 200 মিটার। তো ধরো 200 মিটার পর এটা রিপিটার, আবার 200 মিটার আরেকটা রিপিটার, বুঝতে পারছো এরকম। তো এখানে আসলে এটা এক্সট্রা এক্স্যাক্টলি 200 মিটার না, এক্স্যাক্টলি দেখো 185 মিটারের মতো হয়, বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল। এরপর থিকনেট, এটা মোটা, এটা ভারী, দেখো ভারী, এটা 10/5। তাইলে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু খেয়াল করে দেখো 10 মেগাবাইট ডাটা, দেখো 10 মেগাবাইট ডাটা প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট ট্রান্সফার করতে পারে। এবং 10/5 মানে কি, এই যে 10 মানে 10 মেগাবাইট, আর এই 5 মানে হচ্ছে এর 100 গুণ, 5 × 100 মানে কত, 500 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। আচ্ছা, এবার বলো তো কোনটার দাম বেশি হবে। এইটা নিয়ার অ্যাবাউট 200 মিটারের মতো দূরত্বে ট্রান্সফার করতে পারে, মানে 185 মিটার এক্স্যাক্টলি। আর এটা 10/5 মানে এই 5 মানে হচ্ছে এটাকে 100 দিয়ে গুণ করবা, 500 মিটার, এই দেখো এই যে 500 মিটার, বুঝতে পারছো, বোর্ড বই থেকে পড়বা। তাহলে রিপিটার কি ভাইয়া, রিপিটার হচ্ছে ধরো এই যে থিননেট বা থিকনেট, থিননেট কি করতে পারে, তারের মধ্যে দিয়ে যখন একটা সিগন্যাল যাবে, সিগন্যালটা যত দূরত্বে যেতে থাকবে তার পাওয়ার তত কমতে থাকবে না, ভোল্টেজ ড্রপ হইতে থাকবে। তো 200 মিটার যাওয়ার পরে সিগন্যালটা এত দুর্বল হয়ে যায় যে এইটা দিয়ে আর আসলে তখন ডেটা তুমি যেটা ট্রান্সফার করতেছো এটা ট্রান্সফার হয় না, বা ওটা খুবই খুবই কম পাওয়ারফুল হয়ে যায়। তো তখন এই 200 মিটার যাওয়ার পরে রিপিটার কি করে, ওই সিগন্যালটাকে আবার পূর্বের সিগন্যালে কনভার্ট করে। সিগন্যালটা যে দুর্বল হয়ে গেছে, ধরো তুমি 200 মিটার যাইতেছো, হাইটা যাচ্ছ, 200 মিটার যাওয়ার পরে কি সিগন্যাল দুর্বল হয়ে, মানে তুমি দুর্বল হয়ে যাবে না, তখন সচল করার জন্য কি করতে হবে, ধরো যে একটা তুমি কি করলে, একটা পানি খাইলা বা একটা কি খাইলা, গ্লুকোজ খাইলা। তো এই রিপিট হচ্ছে এই কাজটা করে, যে এই যে পাওয়ারফুল সিগন্যালটা দুর্বল হয়ে গেছে 200 মিটার যাওয়ার পরে, সেটাকে আবার সচল, মানে কি বলে, পাওয়ারফুল করে, এরপরে আবার 200 মিটার আবার পাওয়ারফুল করে, এইভাবে। বুঝতে পারছো ব্যাপারটা। তো এখানে থিকনেট, এটা চিকনা, এটার বেশ কত, এই যে এই জিনিসগুলা কিছু ইনফরমেশন যেগুলা বোর্ড বইয়ে নাই, অন্যান্য বইগুলোতে আছে, মুজিব স্যারের বই বা মাহবুব স্যারের বই, ওই এক্সট্রা ইনফরমেশনগুলো তুমি ওই বই থেকে শিখবা। যেমন দেখো ওইখানে কিন্তু বলা নাই যে থিকনেটের ব্যাস কত, এখানে এটা বলা আছে 0.25 ইঞ্চি, আর থিকনেটের কত 0.5 ইঞ্চি, আর বাকি মোটামুটি গুলো কিন্তু সবকিছু ওইখানেই দেওয়া আছে। তো থিকনেটের ধরো ধরো পরীক্ষায় যখন চিত্র আঁকাবা, পরীক্ষায় যখন চিত্র আঁকাবা, ধরো ধরো থিকনেট আঁকাবে এইভাবে, ওয়েট, ধরো এটা থিকনেট। পরীক্ষায় অবশ্যই এই জিনিসগুলোতে যত চিত্র এঁকে দিবা নাম্বার পাওয়ার প্রবণতা তত বাইরে যাবে, ঠিক আছে। চিত্র এঁকে দিবা, ধরো এটা থিকনেট, থিক, এটা মোটা, এটা থিকনেট, থিকনেট, আর হচ্ছে থিননেট, থিননেট এটা কপি করে বসাই দিবা সিগনা করিয়া, থিননেট। বুঝছো কথা, সহজ কিন্তু একদম। আচ্ছা একটু মোটা করি, বেশি চিকনা হয়ে যেতেছে। হ্যাঁ, এইভাবে চিত্র এঁকে দেবো, দেখছো যে এটা একটু থিক মোটা, আর এটা কি, এটা হচ্ছে চিকনা, থিননেট। আশা করি বুঝতে পেরেছো। তো থিকনেট আর থিননেট দুটো আমরা বুঝতে পারলাম। তো এখানে কোনটা ভালো কোনটা খারাপ আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছি মোটামুটি। এই যে কোএক্সিয়াল কেবলে আমাদের এতটুকু জানলেই হয়ে যাবে, দুইটা প্রকারভেদ, একটা থিননেট একটা থিকনেট। ঠিক আছে, এইবার আসো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই দেখো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কি, ফাইবার অপটিক কেবল। আচ্ছা এইবার আমাকে বলো তো, অপটিক নামের মধ্যে অপটিক আছে, এইবার আমাকে বলো তো এই তারের মধ্য দিয়া আমরা কি ভোল্টেজ আকারে পাঠাবো ডেটা, নাকি অপটিক বা আলো আকারে পাঠাবো বলো তো। ফাইবার অপটিক কেবল
এইটার মধ্যে দিয়ে কিন্তু আর ভোল্টেজ আকারে ডেটা ট্রান্সফার করা হয় না, এটার মধ্যে করা হয় অপটিক বা আলো তরঙ্গ আকারে, আলো আকারে রিডিং পড়বা। এখানে যা আছে রিডিং পড়বা। ফাইবার অপটিক কেবল আমরা এখন ফাইবার অপটিক কেবল পড়বো। এটার দুইটা মোড আছে, আমরা দেখাচ্ছি। আসো আমাদের স্লাইডে ফেরত যাই। তো দেখো এখন আমরা দেখব ফাইবার অপটিক কেবল। এই যে দেখো ফাইবার অপটিক কেবল, এখানে কি আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয়। দেখো ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার হলো এমন এক ধরনের টেকনোলজি যা গ্লাস বা প্লাস্টিক ফাইবারের মধ্য দিয়ে আলোক পালস আকারে ডেটা বা ইনফরমেশন প্রেরণ করতে পারে। অপটিক্যাল ফাইবার চুলের চেয়েও সরু ফাইবার, এত চিকনা, যা আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে। দেখো স্পিড। এখন আমাকে বলো তো, ওই একটু আগে যে ব্যান্ডউইথ পড়তেছিলাম, ধরো প্রথমে পড়লাম টুইস্টেড পেয়ার কেবল, তারপরে পড়লাম কোএক্সিয়াল কেবল। ওখানে ডেটা ট্রান্সফারের যে রেট ছিল ধরো টুইস্টেড পেয়ার কোএক্সিয়াল কেবলে মাত্র 10 Mbps, এবং সেটার যে স্পিড তার চাইতে এটার স্পিডটা এবার চিন্তা করো তো, রাত দিন তফাৎ না। ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা কি করতে পারি, আলোর গতিতে ডেটা ট্রান্সফার করতে পারি। তো এর চাইতে বেশি স্পিড কি মানে অর্জন করা সম্ভব বলো তো? তোমরা তো এগুলা পড়বা ফিজিক্সে আধুনিক পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার চ্যাপ্টার 8, ওখানে পড়বা যে আলোর গতির চাইতে বেশি গতি বা আলোর গতির সমান গতি আসলে পৃথিবীতে কি করা সম্ভব না, অ্যাচিভ করা সম্ভব না। তো এখানে এবং কোন আলো, এটা এই যে এমসিকিউ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো এখানে আলোর তো অনেক প্রকারভেদ আছে, তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আলোর পার্থক্য তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো, ফিজিক্সেও পড়ছো। তো এখানে আমরা কোনটা ইউজ করি, অবলোহিত, এগুলো এমসিকিউতে আসবে। অবলোহিত বা ইনফ্রারেড, এটা তো ইনফ্রানেট বলে না, ইনফ্রারেড, বানান ভুল আছে, ইনফ্রারেড অবলোহিত আলো, অবলোহিত আলো ব্যবহার করা হয়। এই অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো, 1300 থেকে 1500 ন্যানোমিটার পর্যন্ত হয়। অপটিক্যাল ফাইবার বেশ স্বচ্ছ, যার মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে শোষণজনিত কোনো লস ছাড়াই অনেক দূর পর্যন্ত সিগন্যাল প্রেরণ করতে পারে। এই যে এখানে খুব চমৎকার একটা জিনিস, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই জিনিসটা 9 10 কে পড়ছো আলো অধ্যায়ে, বলো। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলো আকারে যে আমরা ডেটা ট্রান্সফার করি, সিগন্যাল পাঠাই, সেটা কিভাবে পাঠাই, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। এখন আমাকে একটু বলো, আমি কমেন্ট সেকশন দেখবো যে 9 10 কে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়ছো, একটু বলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কে পড়ছো। যারা পড়ো নাই কোনো অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। পূর্ণ অভ্যন্তরীণ বোর্ড বই কিছু বলা আছে না, বোর্ড বই এগুলো কিছু বলাই নাই। দেখো বোর্ড বইটা একটা জিনিস অবশ্য ভালো, এত সুন্দর করে এত কম জিনিস নেওয়া যে খুব বেশি জিনিস এখানে আসলে বলাই নেই। আচ্ছা, তো আমরা দেখতেছি একটু, তার আগে আমরা একটু ফাইবার অপটিক কেবল দেখতে কেমন একটু দেখি। দেখো এই যে দেখো কোএক্সিয়াল কেবলে স্তর ছিল 4টা, এটার চিত্র আসলে সেমই। এই যে অপটিক্যাল ফাইবারের চিত্র আসলে কোএক্সিয়াল কেবলের মতোই, পার্থক্যটা কোথায় দেখো, কোএক্সিয়াল কেবলে স্তর ছিল 4টা, 1 2 3 4, ঠিক আছে। আর অপটিক্যাল ফাইবারে 5টা, 1 2 3 4 5। যদি পরীক্ষায় আসে, দেখো পরীক্ষায় যদি আসে, তুমি জাস্ট এমনি আঁকাবা, সবার উপরে থাকে আউটার জ্যাকেট, এটাকে বলে আউটার জ্যাকেট। তারপরে থাকে স্ট্রেংথ মেম্বার, মানে এগুলো সবই আসলে জ্যাকেট, মানে আবরণ আর কি, সবগুলো আবরণ, এক একটাকে এক নামে বলে। সবার বাইরেরটাকে বলতেছে আউটার জ্যাকেট, তারপরটা স্ট্রেংথ মেম্বার, স্ট্রেংথ মানে হচ্ছে এই যে ভিতরের কোটটাকে শক্তিশালী করে রাখার জন্য যাতে না ভেঙে যায়। তারপরে এটা একটা কোটিং থেকে আরেকটা কোট, মানে কি আবরণ, এটাও আবরণ, এই তিনটাই আবরণ। দেখো এটা সবার বাইরের আবরণ, এটাকে বলতেছে আউটার জ্যাকেট, এটাকে বলতেছে স্ট্রেংথ মেম্বার, সে হচ্ছে ভিতরের মেইন যে মেটাল, এখানে দুটা মেটাল কোর থাকে, একটা কোর একটা ক্লেডিং। দেখো আমি বলতেছি, দেখো ওয়েট, এই যে তারপরে এই যে পাঁচটা স্তর দিবা, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক বলে বৈশিষ্ট্য। দেখো এই যে সবার ভিতরে যে দুইটা থাকে এদেরকে বলে মেটালিক কোর, এগুলো হচ্ছে মেটাল দিয়ে তৈরি। দেখো এই যে কি মেটাল কোর, দেখো এটাকে বলে কোর, সবার ভিতরে কোর, তারপরে ক্লেডিং, এই দুটাই কি, এই দুটাই হচ্ছে কাচের তৈরি। মেটাল বলতে এখানে কি, মেটাল বলতে আমি কি বলতেছি, কাচের তৈরি। দেখো এই যে এটা হচ্ছে কোর, এটা হচ্ছে কোর, আর এটা হচ্ছে ক্লেডিং, এই দুইটাই কাচের তৈরি, ক্লেডিং। এখন এটা যদি আমাকে বলো, তোমার বাসায় যদি ডিশের তার আছে, ডিশের তারকে তুমি যদি এমনি বাঁকাও, সে কিন্তু ভাঙবে না, কারণ ভিতরের যে মেইন মেটালটা সেটা হচ্ছে তামা বা কপার, তো তুমি বাঁকাইলেও কিন্তু ভাঙবে না। আচ্ছা এইবার আমাকে বলো তো, এখানে কেন আবরণ বেশি? ধরো আগের গুলোতে আবরণ এত বেশি ছিল না, এখানে 3টা আবরণ, 1 2 3টা, এখানে বেশি কেন? কারণ এই যে
সবার ভিতরের যে চিকনাটা এটা হচ্ছে কোর, এটাকে বলি কোর, এটা হচ্ছে কাচের তৈরি, এবং ক্ল্যাডিং এটাও কাচের তৈরি। আচ্ছা বলো তো, তো এইবার যদি আমি এইটাকে অনেক ভালো মতো আবরণ দিয়ে না রাখি, তাহলে কেউ যদি এমনি বাগাইতে চায় ভেঙে যাবে না? ভেঙে যাবে কেন? ভিতরে যেহেতু কাঁচ আছে। তো এইটাকে তুমি যদি এমনি বেঁচেতে থাকো সে তো ভেঙে যাবে। তো যাতে তুমি এখানে না ভাঙতে পারো, এত সুন্দর সুন্দরভাবে ভালোভাবে কোটিং করতে হবে, মানে আবরণীটা খুব ভালো মতো করতে হবে। তো এখানে একটা আবরণী প্রথমে কোটিং কোটিং করা হয়, আবরণী দেওয়া হয়। কোটিং মানে কোট, জ্যাকেটের মতো কোট। কোট মানে কি, ধরো তুমি আগে একটা কোট পরছো শীতের দিন, মনে করো অনেক ঠান্ডা, আগে একটা পরছো কাপড়, তারপরে আরো শক্তি বাড়াইতে হবে যাতে যাতে না ভেঙে যায়, আরেকটা ভালো কোট, তারপরে সবার লাস্টে আরেকটা আউটার জ্যাকেট। খুব ভালো মতো এখানে আবরণী দেওয়া থাকে যাতে করে সেটা ভেঙে না যায়। তো পরীক্ষার চিত্র আসলে এইভাবে এঁকে দিলেই হবে, এইভাবে এঁকে দিলেই হবে। তো এইবার আসো একটু বোর্ড বইয়ে দেখি কি বলছে। বোর্ড বইয়ে কি বলছে একটু দেখো, রিডিং করবো, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি কি কি আছে। তোমাকে বলছে ফাইবার অপটিক কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু। দেখো অত্যন্ত সূক্ষ্ম তন্তু, যে কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু, যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তৈরি ফাইবার পাওয়া যায়। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড, এই যে এমসিকিউ, ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতরে, দেখো 1300 থেকে কত 1500, অবিশ্বাস্য রকম স্বচ্ছ, খুবই স্বচ্ছ। তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভিতর দিয়ে সিগন্যাল অনেক দূরত্ব পর্যন্ত পাঠানো যায়। দেখো দীর্ঘ দূরত্বে পাঠানো যায়। আচ্ছা বলো তো তাহলে এখনো পর্যন্ত আমরা যে তিনটা পড়লাম, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, ফাইবার অপটিক কেবল, কোনটা সবচেয়ে ভালো? কোনটাতে স্পিড বেশি, কোনটা দিয়ে অনেক দূরে পাঠানো যায়, সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো তোমাকে যদি একটা সৃজনশীল প্রশ্ন এভাবে দেয় যে তিন বন্ধু তিনটা কেবল কিনতেছে, যে অমুক কিনতেছে এইটা যেটাতে পেঁচানো থাকে, আরেকজন কিনতেছে যেটা দিয়ে মনে করে যে 100 মিটার বা 200 মিটার বা 500 মিটার পর্যন্ত পাঠানো যায় কোএক্সিয়াল, আর একটা হচ্ছে ধরো যে অনেক দূরত্ব পর্যন্ত পাঠানো যায় এবং সেখানে আলোর মাধ্যমে পাঠানো যায়। তো কোনটা কেনা সবচেয়ে সুবিধাজনক, মানে কোনটা কেনা সবচেয়ে ভালো? ফাইবার অপটিক কেবল, কারণ এখানে সিগন্যালের বিকৃতি হয় না, বেশি দূর পর্যন্ত পাঠানো যায়, অনেক দ্রুত পাঠানো যায়, তবে খরচও তো বেশি। সবচেয়ে দামি হচ্ছে ফাইবার অপটিক কেবল। ভাইয়া মনে রাখবা, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। বুঝতে পারছো কথা? ওকে ফাইন। এরপরে রিডিং পড়ো, রিডিং পড়তে থাকবে। দেখো এই যে চিত্র আঁকানো আছে, চিত্র আঁকানো আছে, এখানে অবশ্য চারটাই দেখাইছে, বাট এখানে আসলে দেখো, এখানে আসলে দেখাইছে চারটা, বাট চারটা না, আসলে ভিতরে দুইটা আছে। দেখো এই যে প্রথমে বাইরেরটাকে বলে বাইরের জ্যাকেট বা আউটার জ্যাকেট। তারপরে এই যে শক্তিবর্ধক আবরণ, দেখো এটাকে বলে স্ট্রেংথেনিং মেম্বার। এটা কি বলে? শক্তি বাড়ানো, দেখো শক্তি বাড়ানোর জন্য। এই যে দেখো স্ট্রেংথ মেম্বার, এটা কি বলতেছি আমরা? স্ট্রেংথ মেম্বার। সবার বাইরেটা আউটার জ্যাকেট, বাইরের জ্যাকেট। তারপরে শক্তিবর্ধন মেম্বার, তারপরে কোটিং, তারপর ভিতরে যে মেটালটা থাকে, মেটালটা কাচের তৈরি, এখানে দুইটা থাকে। তোমাদের বইয়ের চিত্রে দেখবা এখানে একটা দিয়ে রাখছে, বাট আসলে দুইটা থাকে। দেখো দেখো তারা বাইরের জ্যাকেটটা দিছে, বাইরের জ্যাকেট, তারপরে শক্তিবর্ধক আবরণ, তারপরে প্লাস্টিক আবরণ। এই যে একটা দুইটা তিনটা, ভিতরে তোমার দেখে মনে হইতে পারে এখানে মানে একটা না, এখানে একটা না, এখানে আসলে দুইটা আছে। এটার ভিতরে আরেকটা আছে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং। কোরটা হচ্ছে সবার ভিতরে, যেটা ঠিক না, মানে এখানে কিন্তু আসলে দুইটা আছে। হ্যাঁ, চিত্র দেখে একটা মনে করো না। তুমি পরীক্ষায় যখন চিত্র আঁকাবা, পরীক্ষা আঁকালে অবশ্যই যেভাবে আঁকাবা, পাঁচটা, মোট পাঁচটা হবে। তিনটা আবরণ, সবারটা বাইরের জায়গায়, তারপরে শক্তিবর্ধক মেম্বার, তারপরে হচ্ছে আরেকটা কোটিং বা আবরণ, একটা কোটিং বা আবরণ, তারপরে হচ্ছে একটা হচ্ছে সবার ভিতরটা হচ্ছে কোর, তার বাইরেটা হচ্ছে কি ক্ল্যাডিং, ঠিক আছে, আর একটা প্লাস্টিক আবরণ, ঠিক আছে। এবার রিডিং পড়বা, জাস্ট রিডিং পড়তে হবে। এখন এই যে দেখো এখানে যেটা হয়, ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরাঙ্ক বাইরের অংশের প্রতিসরাঙ্ক চেয়ে বেশি। এই জিনিসটা কি বলে? দেখো একটা হচ্ছে কোর, দেখো যে অংশের প্রতিসরাঙ্ক বেশি সেটা হচ্ছে কোর, যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে বলে ক্লেড। এটা এমসিকিউতে আসবে, এখানে এমসিকিউতে আসবে। এই যে দেখো কোর এবং ক্লেড, দেখো কোর যেটা ভেতরে তার প্রতিসরাঙ্ক বেশি, তার প্রতিসরাঙ্ক বেশি। এবার আমি যদি শুধু এতটুকু আঁকি, একটু খেয়াল করে দেখো, এই এতটুকু কোর এবং ক্লেড, ধরো এই যে ক্লেড, তার ভিতরে ধরো এই যে, ধরো এই যে, এই যে ধরো এটা কোর। বলতো কার প্রতিসরাঙ্ক বেশি? এমসিকিউতে আসবে, দেখো এগুলা এমসিকিউতে আসবে। দেখো যেটা হচ্ছে কোর, এই যে কোর, তার প্রতিসরাঙ্ক বেশি, মিউ, মিউ মানে প্রতিসরাঙ্ক, এটার প্রতিসরাঙ্ক কি? বেশি। আর এই যে ক্লেড, এই ক্লেডের প্রতিসরাঙ্ক কি? ক্লেডের প্রতিসরাঙ্ক কম, ক্লেডের প্রতিসরাঙ্ক কি? কম, মিউ এই যে কম। কথা বুঝছো? এগুলো এমসিকিউতে আসবে বা রিটার্নেও এগুলো লাগতে পারে। দেখো এই যে, যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে বলে কোর, আর যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে বলে ক্লেড। তো প্রতিসরাঙ্কে যেহেতু পার্থক্য আছে, প্রতিসরাঙ্কে যেহেতু পার্থক্য আছে, দেখো এই যে প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে এখানে কি ঘটে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভিতর দিয়ে আলো যেতে পারে। এই যে দেখো আলো যায় কোনটার ভিতর দিয়ে?
কোরের ভিতর দিয়া। তো প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আচ্ছা, তোমরা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়ছো 9 10-এ? আমি একটু জিনিসটা দেখাই দিই। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কিরকম হয়। ধরো এই যে এইটা হচ্ছে ধরো ক্লেড, তার ভিতরে কি আছে? তার ভিতরে আছে কোর, তার ভিতরে আছে কি? কোর। তোমাকে আমি একদম সহজ ভাষায় বুঝাই দিই। হালকা ধরো হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল 9 10-এ তোমরা পড়ছো, কোরের ভিতরে প্রতিসরাঙ্ক বেশি আর বাইরের প্রতিসরাঙ্ক কম থাকে। ওয়েট, এবার ধরো আমি মাধ্যম দিয়ে বুঝাই, প্রতিসরাঙ্ক দিয়ে বুঝাইলে অনেকে বুঝবে না, মাধ্যম দিয়ে বুঝাই। ধরো ভিতরেরটা হালকা মাধ্যম, ধরো ধরো ভিতরেরটা হালকা মাধ্যম, হালকা মাধ্যম, আর বাইরেরটা ভারী মাধ্যম। হালকা, ধরো এই ভিতরেরটা হালকা মাধ্যম আর বাইরেরটা ভারী মাধ্যম। হ্যাঁ, ভারী মাধ্যম। 9 10-এ যেটা পড়ছিল একটু মনে করে দেখো, এই ভিতরেরটা হচ্ছে কোর, এটা হচ্ছে কোর, আর এটা হচ্ছে ক্ল্যাড বা ক্ল্যাডিং। একটু মনে করে দেখো, ধরো তুমি এখানে পাঠাচ্ছ আলো, একটু মনে করে দেখো 9 10-এর পড়াটা। যখন হালকা মাধ্যম দেখে, তো ভিতরটা হালকা, ভারীটা ধরো ভারী। ধরো তুমি এভাবে চিন্তা করো, ধরো এই যে ছোটবেলায় যে মানে পড়ছিলে, ধরো ধরো এটা হচ্ছে বায়ু, হালকা মানে বায়ু মাধ্যম, আর এটা ধরো পানি মাধ্যম। ওয়েট, এখন ধরো মানে বোঝার সাথে আর কি, ধরো এখানে তুমি কি পাঠাচ্ছ? আলো পাঠাচ্ছ। তখন আমাকে বলো, হালকা মাধ্যম থেকে যখন একটা আলো ভারী মাধ্যমে যাবে, হালকা থেকে যখন ভারী মাধ্যমে যাবে, তো যদি এখানে আপতন কোণটা সংকট কোণের বেশি হয়, আপতন কোণটা যদি সংকট কোণের বেশি হয়, তাইলে সে কি সেকেন্ড মাধ্যমে ঢুকবে নাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ভিতরে ঢুকবে? বলো তো, একটু বলো। এগুলো পড়ছো 9 10-এ, যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, হালকা বা ভারী মাধ্যম মানে ঘন মাধ্যম আর কি, ভারী মানে ঘন, তোমরা 9 10-এ অবশ্য ঘন দিয়ে পড়ছো, হালকা আর ঘন। আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তখন এই আপতন কোণের মান, আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, তখন সে কিন্তু প্রতিসরণ না হয়ে, প্রতিসরণ না হয়ে সে প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে চলে আসবে। তো এখানেও যদি আবার সংকট কোণের চেয়ে বেশি হয়, তো সে আবার প্রতিফলিত হতে থাকবে। এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এখানে তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে অত জ্ঞান লাগবে না, আইসিটির জন্য অত কিছু লাগবে না, তুমি একটু জেনে রাখবা, একটু জেনে রাখবা। খেয়াল করে দেখো, তোমার এখানে আসলে অত কিছু লাগবে না, তুমি খালি একটু জানো যে ধরো এখানে আরেকটা, ধরো এই যেরকম যে এখানে দুইটা দুইটা মাধ্যম থাকে, একটা প্রতিসরাঙ্ক বেশি একটার কম। তো যখন এখানে কোরের কোরের প্রতিসরাঙ্ক থাকে বেশি, ক্ল্যাডের প্রতিসরাঙ্ক থাকে কম, তো এখানে কি হয়? এই প্রতিসরাঙ্কের যে পার্থক্য আছে, এরকম আরো অনেকগুলো, ধরো আরো আর আঁকাইলাম না, ধরো আর আঁকাইলাম না। তো যেহেতু এখানে প্রতিসরাঙ্কের পার্থক্য আছে, প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। জাস্ট তুমি একটু শেখো ভাইয়া, তোমার এর বাইরে কিছু লাগবে না, তুমি খালি একটু শিখো যে এখানে কি থাকে? প্রতিসরাঙ্কের পার্থক্য থাকে। দেখো কোরের প্রতিসরাঙ্ক থেকে বেশি, কোরের প্রতিসরাঙ্ক থাকে বেশি, আর একদম ভিতরেরটার, একদম ভিতরেরটার প্রতিসরাঙ্ক বেশি, বাইরেরটার প্রতিসরাঙ্ক কম। তো যখন এই বেশি প্রতিসরাঙ্ক থেকে কম প্রতিসরাঙ্কে যেতে থাকে, তখন কি হয়? যখন সংকট কোণের বেশি কোণে আপতিত হয়, তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। ভাই তোমার এই সংকট কোণ কি সেটাও জানা লাগবে না, আইসিটিতে তোমার অত কিছু লাগবে না, তুমি একটু বলবা যে এখানে দুইটা ভিতরে কি থাকে, একটা থাকে কোর, একটা থাকে ক্ল্যাড, কাচের তৈরি। কোরের প্রতিসরাঙ্ক বেশি, ক্ল্যাডের কম। তো যেহেতু প্রতিসরাঙ্কের পার্থক্য আছে, তো এখানে কি ঘটে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। একটু লিখবা। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি কোনো প্রকার লস ছাড়াই কোরের ভিতর দিয়ে, আচ্ছা আমাকে বলো তাহলে এই ট্রান্সফারটা যে হচ্ছে, এটা কি কোরের মধ্য দিয়ে হচ্ছে নাকি ক্ল্যাডের মধ্য দিয়ে হচ্ছে? বলো তো, দেখো তো, দেখো এই যে ডেটা ট্রান্সফার যে হচ্ছে, ট্রান্সফার কিন্তু কার মধ্য দিয়ে হচ্ছে? দেখো কোরের মধ্য দিয়া। আর ক্ল্যাডিংটা কি করতেছে? ক্ল্যাডিংটা করতেছে পূর্ণ অভ্যন্তরীণটা যাতে ঘটে সেই কাজটা। যদি এখানে ক্ল্যাডিং না থাকতো তাহলে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতো না। বুঝতে পারছো? আর এখানে ট্রান্সফার কিন্তু শুধু কোরের মধ্য দিয়ে হচ্ছে, ক্ল্যাডের মধ্য দিয়ে কিন্তু ট্রান্সফারটা হচ্ছে না। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে হইলো। দেখো এই যে কোরের মধ্য দিয়ে, কোথায়? কোরের ভিতর দিয়ে। দেখো এই যে কোরের ভিতর দিয়ে, এই যে কোরের ভিতর দিয়ে, এই যে কোরের ভিতর দিয়ে আলো, কই সরি, হ্যাঁ এই যে কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে। তবে কোরের ভেতর আলো আটকে থাকার প্রক্রিয়াটি সাধারণত পূর্ণ প্রতিফলন থেকে ভিন্ন প্রকৃতির ফাইবার অপটিক কমিউনিকেশন ব্যবহৃত কাচের তো অত্যন্ত ভঙ্গুর বলে, দেখো এটা অনেক ভঙ্গুর, ভেঙে যেতে পারে, কাচের তৈরি যেহেতু তো ভেঙে যাইতে পারে।
অত্যন্ত ভঙ্গুর, এই জন্যে পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে ফেলা হয়। দেখো সবার আগে কি থাকে, একটা পাতলা প্লাস্টিকের আবরণী, এই যে সবার আগে কি থাকে, একটা পাতলা, এই দেখো একটা পাতলা প্লাস্টিকের আবরণী থাকে এখানে, এই যে এটা পাতলা প্লাস্টিকের আবরণী এটা। তারপরে একটা শক্তিবর্ধক মেম্বার থাকে, মানে স্ট্রেংথেনিং মেম্বার থাকে, তারপরে আউটার জ্যাকেট বা বাইরের জ্যাকেট থাকে। মোটামুটি এতটুকু এতটুকু জানা থাকলেই এনাফ। এরপরে এইটার দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে সিঙ্গেল মোড, সিঙ্গেল মোড, একটা হচ্ছে মাল্টি মোড। দেখো সিঙ্গেল মোডে শুধুমাত্র শুধুমাত্র একটা আলোক তরঙ্গ যাইতে পারে, তাই একদম একটা যাচ্ছে। সিঙ্গেল মোডে কি যায়, এটাও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যাবে, জাস্ট একটা। কয়টা ধরো, এই যে একটা, এই যে এরকম ধরো সিঙ্গেল মোড, সিঙ্গেল মোডে ধরো যে একটা থাকবে, যে একটা এরকম কপি করে নি ধরো। এগুলো না নামের মধ্যে পরিচয় আছে, নাম দেখেই বুঝে ফেলা যায়। ধরো এই যে একটা যাবে জাস্ট। এখন আমাকে বলো, শুধু একটা বাড়ানোর জন্য ওয়েট, একটা বাড়ানোর জন্য এই এত মোটা দরকার আছে নাকি চিকনা নিলে হবে? দেখো ওয়েট, সিঙ্গেল মোড মানে হচ্ছে এটার ভিতর দিয়ে জাস্ট একটা আলোক তরঙ্গ যাবে। তো একটা আলোক তরঙ্গ যাওয়ার জন্য কি আমার এত মোটা কোরের দরকার আছে? তুমি যত মোটা কোর দিবা খরচ তো বাড়বে, তো তুমি এত খরচ কেন বাড়াবা? তো তখন এটা কি দিবে, অনেক চিকনা। দেখো অনেক চিকনা দিবা, এই যে দেখো অনেক চিকনা, দেখো এই যে কোর, দেখো এই দেখো কোরটা কিন্তু অনেক চিকন, দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো এই যে কোরটা, দেখো কোরটা কিন্তু অনেক চিকনা, দেখো এই যে কোরটা অনেক চিকনা, দেখছো? তো এটার মধ্যে দেখি একবারে একটা আলোক তরঙ্গ যায়, তো এটাকে আমরা বলতেছি সিঙ্গেল মোড। আর মাল্টি মোডে কি একসাথে অনেকগুলা আলোক তরঙ্গ যাইতে পারে, দেখো এই যে অনেকগুলো, দেখছো? তখন এখানে কোরটা মোটা থাকে, দেখো এই যে কোরটা কিন্তু এখানে মোটা, দেখো এখানে কিন্তু কোরটা অনেক চিকনা, দেখছো? এখানে কোরটা অনেক চিকন, এই দেখো এখানে এই যে এত, ধরো এখানে এই যে কোরটা 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 কি এখানে দেখো এই যে অনেক চিকন, এই যে অনেক চিকনা চিকনা। আর এখানে কোরটা দেখো এই যে এতটুকু মোটা, দেখছো? যেহেতু এখানে একসাথে অনেকগুলো আলোক তরঙ্গ পাঠাবো মাল্টি মোডে, সেখানে কোরটা থাকে বড়, কোরের ব্যাস থাকে বড়, আর এখানে কোরটা অনেক ছোট, একটা মাত্র একটা আলোক তরঙ্গ যাইতে হবে। তারপর রিডিং পড়বা, এই যে অপটিক্যাল ফাইবারের ব্যাস এত, এর মতো এত মাইক্রনের মতো হয়, তারপরে কোরের ব্যাস কত, কোনটা কি নাকি, এগুলো এমসিকিউতে আসতে পারে, এগুলা এমসিকিউতে আসতে পারে। তারপরে মোটামুটি এই যে আমাদের এতটুকু পড়ে ফেলছি। এরপরে তো লেজার টেজার এমসিকিউর জন্য আসে। এরপরে হচ্ছে এই যে তারবিহীন মাধ্যম, আমরা তার যুক্ত মাধ্যম বললাম। এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা বললাম তার যুক্ত মাধ্যম। এই যে দেখো আমরা এতক্ষণ পড়ছি, কি পড়ছি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। দেখো এই যে তার যুক্ত মাধ্যম, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, ফাইবার অপটিক কেবল। এখন আমরা পড়বো তারবিহীন, তারবিহীন মাধ্যম। দেখো তারবিহীন মাধ্যমটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে যাব তারবিহীন মাধ্যম, ঠিক আছে? আচ্ছা ফাইন ফাইন ফাইন। এইবার আসো তারবিহীন মাধ্যম কোথায়, এই যে। আচ্ছা তারবিহীন মাধ্যমে কি কি পড়বো একটু দেখাই নিয়ে আসে, চলো। তারবিহীন মাধ্যমে আমরা পরীক্ষায় পড়বো এখানে দুইটা জিনিস, আমাদের সিলেবাসে দুইটা জিনিস আমরা পড়বো। একটা হচ্ছে রেডিও ওয়েভ, আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ, এই দুইটা আমরা পড়বো। যেমন রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ তো তোমরা জানোই। আচ্ছা এখান থেকে পরীক্ষায় কি কি আসবে জানো? কোনটার হার্জ, মানে হার্জ মানে কিসের একক, কম্পাঙ্কের একক, যে কোনটা কত কম্পাঙ্কে ডেটা ট্রান্সফার হয় এই জিনিসটা, কোনটার মানে দূরত্ব রেঞ্জ বেশি, কোনটার মধ্যে কি, মানে ধরো এই জিনিসগুলো আর কি। তো শুরুতে রেডিও ওয়েভ, পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে যেগুলো পরীক্ষায় আসবে। দেখো রেডিও ওয়েভ যে 3 কিলো হার্টজ, দেখো শুরুতে আমি এখানে দেখাই, দেখো কই আমরা এখানে কি পড়বো, দেখো তারবিহীন, তারবিহীন মাধ্যমে কি কি পড়বো, একটা হচ্ছে রেডিও ওয়েভ আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ। দেখো এই যে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ তো পরীক্ষায় আসবে। দেখো রেডিও ওয়েভ ব্যবহার, দেখো এখানে পরীক্ষায় কি কি আসবে একটু শোনো, এগুলো জাস্ট একবার রিডিং পড়লে মনে থাকবে। রেডিও ওয়েভ কি কি আসবে, এটার ব্যবহার এবং সুবিধা অসুবিধা। তারপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ ব্যবহার সুবিধা অসুবিধা, ব্যবহার সুবিধা। আচ্ছা আরেকটা আছে ইনফ্রারেড, এটাও আসে। ইনফ্রারেডটা কি বোর্ড বই আছে, স্লাইডে যেহেতু আছে তার মানে এটা বোর্ড পরীক্ষায় আসছে বোর্ডে। ইনফ্রারেডটা মনে হয় বোর্ড বইয়ে নাই, ইনফ্রারেডটা হ্যাঁ বোর্ড বইয়ে আলাদা করে দেওয়া নাই, আলাদা করে দেওয়া নাই, বাট দেখে রাখবে, একবার দেখে রাখবে। পরীক্ষা হয়তো বা মাঝে মধ্যে দেখো, মাঝে মধ্যে কিন্তু বোর্ড বইয়ের বাইরেও কিছু প্রশ্ন চলে আসে, তো এটাও দেখে রাখবা। ইনফ্রারেড মানে আমরা দেখছি ওই যে ফাইবার অপটিকে, ফাইবার অপটিকে এই অবলোহিত বা ইনফ্রারেড এইটা ইউজ করা হয়, এই তরঙ্গ ইউজ করা হয়। তো শুরুতে দেখো রেডিও ওয়েভ, এটা কোথায় ব্যবহার করা হয়, সুবিধা অসুবিধা। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়, সুবিধা অসুবিধা, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো। তো এখন এগুলো জাস্ট একবার রিডিং করলেই বুঝবা। রিডিং করলেই প্রথমে প্রথমে বোর্ড বইটা পড়বা। দেখো প্রথমে কি পড়বা, প্রথমে পড়বা বোর্ড বইটা। রেডিও ওয়েভ দেখো 3 কিলো হার্টজ থেকে 300 গিগা হার্টজের মধ্যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আলোক চৌম্বক যে তরঙ্গটা, এটা কি রেডিও ওয়েভ বলা হয়, ঠিক আছে? তবে
কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 GHz ইউজ করা হয়, 10 কিলোহার্টজ থেকে 1 GHz ইউজ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য কত? 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার। এটা পরীক্ষা, এগুলো এমসিকিউতে আসবে ভাইয়া, এগুলো এমসিকিউ এর জন্য 100% গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউতেও লাগবে, আবার পরীক্ষা যখন আসবে বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা তখন তো লাগবেই। ঠিক আছে, তো দেখো রেডিও ওয়েব ভিত্তিক কমিউনিকেশন বলে বিবেচনা করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চারদিকে ছড়িয়ে যায়, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েব বেশি ব্যবহার করা হয়। ব্রডকাস্টের বেলায় কি এটা বেশি ব্যবহার করা হয়। তারপরে কি আছে, তারপর হচ্ছে রেডিও রেডিও ওয়েব, এই যে রিডিং পড়বো, জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারবো, আর কিছু লাগবে না এখানে আপাতত। তারপরে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ারে, খেয়াল করে দেখো বায়ুমণ্ডলে অনেকগুলো আছে, স্ফিয়ার আছে বায়ুমণ্ডলে। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 ওখানে আছে। তুমি একটু জেনে রাখো যে রেডিও ওয়েভটা বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে, এবং এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। দেখো যেহেতু এই তরঙ্গটা বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, তাহলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব। এই জন্য যোগাযোগের ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে এটা ব্যবহৃত হয়। এখন পরীক্ষায় যখন সৃজনশীল আসবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় সৃজনশীলে এটা থেকে প্রশ্ন আসে। তোমাকে বলবে যে রহিম একটা তরঙ্গ বা একটা তরঙ্গ নিয়ে আলোচনা করতেছিল, যেই তরঙ্গটি বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, যেই তড়িৎচুম্বক তরঙ্গটি বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। তোমাকে বলবে রহিম যেই তড়িৎচুম্বক তরঙ্গ নিয়ে কথা বলতেছিল সেটা কি, ব্যাখ্যা করো, সেটা সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো, বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ব্যবহার ব্যাখ্যা করো। বুঝতে পারতেছো? এবং পরীক্ষা মাঝে মধ্যে এই চিত্রটা দিয়ে দেয়, এই দেখো চিত্রটা, এই দেখো এই যে আইনোস্ফিয়ার। বলো এখন পরীক্ষায় ধরো একটা উদ্দীপকে এই চিত্রটা দেওয়া আছে, তুমি দেখে বুঝতে পারবা যে এখানে রেডিও ওয়েভ বুঝে দিয়েছে? বলো বুঝতে পারবা? ভাইয়া তোমরা যদি রিডিং পড়ো, রেডিও ওয়েভের সুবিধা অসুবিধা এটা সবাই লিখতে পারবা, জাস্ট মুখস্থ করে গেলেই পারবা, সুবিধা অসুবিধা ব্যবহার। কিন্তু পরীক্ষায় অনেকে সৃজনশীল ধরতেই পারে না যে এই চিত্রটা দেখো আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হচ্ছে, তার মানে এটা কি? এটা অবশ্যই রেডিও ওয়েভ। এটা কি? এটা কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? রেডিও ওয়েভ। তারপরে এটার সুবিধা অসুবিধা, বইয়ের মধ্যে আমাদের বোর্ড বইয়ের অসুবিধাটা কি, এখানে সুবিধা অসুবিধা ব্যবহার আলাদা করে লেখা নাই, সব একসাথে লেখা, সব একসাথে, সুবিধা অসুবিধা ব্যবহার আলাদা লেখা নাই। তো আমি স্লাইডে যেটা করছি দেখো খুব সুন্দরভাবে, ব্যবহার বেতার যন্ত্রে, মোবাইল যোগাযোগে, টেলিভিশন ব্রডকাস্টে রিডিং পড়বা, রিডিং পড়লেই বুঝে যাবা। এরপরে খেয়াল করে দেখো ওয়াইড এরিয়া, দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্কে, ওয়াইড এরিয়া মানে আমরা আগামী ক্লাসে পড়বো লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এগুলা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো আগামী ক্লাসে আমরা পড়বো। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে অনেক বিস্তৃত, ওয়াইড মানে বিস্তৃত, অনেক দূরে পাঠানো যায়। রেডিও ওয়েভের মাধ্যমে তুমি অনেক দূরত্ব পর্যন্ত সিগন্যাল বা ডেটা পাঠাতে পারবা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে সুবিধা অসুবিধা, জাস্ট রিডিং, এগুলো জাস্ট একবার ভালো মতো রিডিং পড়লেই তুমি সুবিধা অসুবিধা পরীক্ষায় মনে রাখতে পারবা। আচ্ছা, এরপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ কিন্তু বাঁকা পথে চলতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখো, রেডিও ওয়েভ, এই যে এখানে বলা ছিল, খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলা ছিল, কি বলা ছিল, এই যে দেখো এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রেডিও ওয়েভ, দেখো রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল চারদিকে ছড়িয়ে যায়, তাই ব্রডকাস্টের বেলায় রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এটা খেয়াল করে দেখো একটা জিনিস, একটু খেয়াল করে দেখো, রেডিও ওয়েভের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা তোমরা কি এই জিনিসটা জানো, ই ইকুয়াল টু এইচ নিউ, একটু ওয়েট দাঁড়াও, ই ইকুয়াল টু এইচ নিউ, বা এই যে নিউ, এটাকে বলে নিউ চিহ্ন, বা এইচ এফ, কথা একই। এখানে ই মানে হচ্ছে এনার্জি, আর এফ মানে হচ্ছে ভোল্টেজ, সরি এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা নিউ, নিউ বা এফ ফ্রিকোয়েন্সি। আবার সি ইকুয়াল টু নিউ ল্যামডা বা এফ ল্যামডা, কেউ এফ দিয়ে লিখে কেউ নিউ দিয়ে লিখে, জানো এটা? জানো? তাহলে এখন এখান থেকে খেয়াল করে দেখো তো, আমি এটা লিখতে পারি ইকুয়াল টু এইচ ইন্টু এফ মানে কি, দেখো এফ মানে সি বাই ল্যামডা, এফ মানে সি বাই ল্যামডা, দেখো তাহলে সি বাই ল্যামডা, তাহলে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাই না? আচ্ছা ফাইন, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এনার্জি আর ল্যামডা এরা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলো তো? কোনো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, দেখো ব্যস্তানুপাতিক, কিন্তু দেখো এখানে থেকে ই ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য, একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা খুবই চমৎকার। তাহলে কোনো একটা তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে তার এনার্জি কমে যাবে,
আর তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে এনার্জি বেশি হবে। বুঝতেছো, এটা উল্টা জিনিস। আচ্ছা, এটুক জানলে হবে, এগুলো দিয়ে আসলে আইসিটিতে কিছু আসবে না। তবে যেটা বোঝানোর জন্য বললাম সেটা হচ্ছে, দেখো রেডিও ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করে দেখো, যেটার জন্য এখানে আসলাম, রেডিও ওয়েভে খেয়াল করে দেখো, রেডিও ওয়েভের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে, খেয়াল করে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, রেডিও ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি হয়, তো সেক্ষেত্রে কি হয়, সিগন্যালটা চারিদিকে ছড়ায় যেতে পারে। খেয়াল করে দেখো, যখন ধরো এর একটা বাধা, ধরো রেডিও ওয়েভের ক্ষেত্রে ধরো এখানে একটা বাধা আছে, বাধা বলতে ধরো বাসা বাড়ি আছে বা বাড়ি আছে, তো এটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। যখন তরঙ্গটা যাইতে থাকে এদিকে, ধরো তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, তখন এখানে যদি বাধা পায়, ধরো কোথাও যদি এই তরঙ্গটা বাধা পায়, তাহলে সে এই দিক দিয়ে ছড়ায় যায়, তাইলে বাধা থাকলেও সে কি ট্রান্সফার করতে পারে। ধরো বাসা, দেওয়াল বা গাছগাছালি যখন থাকবে, সেটাকে সে ক্রস করে যেতে পারে। বুঝতে পারছো? তো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সে তার ছড়ায় যাওয়ার প্রবণতা বেশি। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে এই তরঙ্গটার ছড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি। তো যদি তার সামনে কোনো বাধা আসে, সে এই দিক দিয়ে ছড়িয়ে যেতে পারে, এদিক দিয়ে ছড়িয়ে যেতে পারে। তো রেডিও ওয়েভের সুবিধাটা কি, সে যে কোনো বাধাকে অতিক্রম করে ফেলতে পারে। তো ধরো তুমি ঘরের মধ্যে বসে রেডিও শুনতেছো, তো রেডিওটা যে তুমি শুনতেছো, সিগন্যালটা যে আসতেছে, অবশ্যই তোমার ঘরের দেওয়াল টপকে আসতেছে না? আসতেছে বলেই তো তুমি ঘরের মধ্যে বসেও রেডিও সিগন্যাল কানেক্ট করতে পারতেছো। তো এইভাবে মনে রাখবা যে রেডিও সিগন্যালটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য সে বাধা অতিক্রম করে চলে আসতে পারে, ঢুকে পড়তে পারে, সে একদম দেওয়াল টেওয়াল ভেদ করেও চলে আসতে পারে। বুঝতেছো? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে দেখো, মাইক্রোওয়েভের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে খেয়াল করে দেখো, মাইক্রোওয়েভের ক্ষেত্রে যেটা ঘটে দেখো, এই দেখো, মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। তাহলে বলো তো এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি কম? বাঁকা পথে চলতে পারে না, তার মানে সে আটকায় যায়, সে ছড়ায় যেতে পারে না। মাইক্রোওয়েভের ক্ষেত্রে যদি সামনে কোনো বাধা থাকে, সে বাধা অতিক্রম করতে পারে না। তো এই দুইটা মেজর পার্থক্য, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীলে এই দুইটা পার্থক্যের উপর ডিপেন্ড করে সৃজনশীল আসবে। ধরো তোমাকে বললো যে রহিম, তোমার বন্ধু এমন একটা তরঙ্গ নিয়ে কাজ করতেছে যেটা বাধা অতিক্রম করে চলে যেতে পারে, মানে সে ছড়ায় যেতে পারে, বাঁকা পথেও চলে যেতে পারে। ধরো এরকম যদি হয়, তাকে বাধা দেওয়া হয়েছে, সে অন্য দিক দিয়ে ঘুরে চলে যায়। আরেকজন বন্ধু এমন একটা তরঙ্গ নিয়ে কাজ করতেছে যেই তরঙ্গটা বাঁকা পথে চলতে পারে না, মানে সামনে যদি কোনো বাধা থাকে, সে সেটাকে ক্রস করতে পারে না। সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কি কম, কম। আচ্ছা, এইবার আমাকে তোমরা বলো, এবার আমাকে একটা জিনিস বলো, রেডিও ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এনার্জি কি হবে, বেশি নাকি কম? বলো সম্পর্কটা বলো। এই যে এগুলো ফিজিক্সেও পড়ছো, কেমিস্ট্রিতেও পড়ছো, দেখো ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে এনার্জি কম হয়, আর এনার্জি বেশি হইলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে এনার্জি কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হইলে এনার্জি বেশি হয়। দেখো তাইলে রেডিও ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সে সরে যেতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে সে ইজিলি দুই পাশে ছড়া যেতে পারে। তো চিন্তা করো, তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি, সে মনে করছে অনেক দূরে লাফ দিতে পারে, ইজিলি ছড়া যেতে পারে, তাহলে এখানে এনার্জি কম হবে, আর মাইক্রোওয়েভে দেখো, মাইক্রোওয়েভে সে বাঁকা পথে চলতে পারে না, কারণ কি, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা ছোট। তো তরঙ্গ দৈর্ঘ্যের সীমা যদি ছোট হয়, কম হয়, তাহলে এনার্জি কি হবে, তার বেশি, বেশি হবে। বুঝতে পেরেছো? এনার্জি হবে বেশি। ঠিক আছে, এবার রিডিং গুলা পড়বা, এখানে যা আছে খেয়াল করে দেখো। এইবার দেখো, যেহেতু একটু শোনো, রেডিও ওয়েভ দেখো, এই দেখো সুবিধা অসুবিধা একটু রিডিং পড়বে। দেখো, রেডিও ওয়েভ বিল্ডিং বা দেওয়াল ভেদ করতে পারে, সুতরাং এটি ইনডোর এবং আউটডোর উভয় যোগাযোগে ব্যবহার করা যায়। ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই। একটু ভালো মতো দেখো, ব্যবহার প্রথমে পড়বা, রেডিও ওয়েভের ব্যবহার, রিডিং তো দেখাইছি। তারপরে সুবিধা, ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ সে তো বাঁকা হয়েও চলতে পারে, বাধা পাইলে সে কোনো যদি তার সামনে যদি কোনো রেডিও ওয়েভের সামনে যদি কোনো বাধা থাকে, সে সেটাকে ক্রস করে যেতে পারে এবং আশেপাশে ছড়ায়ও যেতে পারে। তো একদম তুমি দেখো, ট্রান্সমিটার এবং রিসিভার, তুমি যেখান থেকে পাঠাচ্ছ সেটা হচ্ছে ট্রান্সমিটার, যেখানে রিসিভ করতেছো সেটা রিসিভার। দুটো যদি একদম সোজাসুজি নাও হয়,
সে আঁকা বাঁকা পথে যেহেতু যাইতে পারে, বাধা থাকলে সে দুই পাশে ছড়া যেতে পারে, সরল পথে না থাকলেও যোগাযোগ সম্ভব। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা খুব কম প্রভাবিত হয়। আচ্ছা ঠিক আছে, তো এই তিনটা পার্থক্য, এই তিনটা পার্থক্যের মধ্যে এই দুইটা পার্থক্য খুব ইম্পর্টেন্ট। তারপর অসুবিধা, অসুবিধা কি দেখো, রেডিও ওয়েভ ট্রান্সমিটার নিম্ন সীমার ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। নিম্ন সীমার ফ্রিকোয়েন্সি, বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব হয় না। কেন? কারণ এটা কি এনার্জি কম, এনার্জি কি খেয়াল করে দেখো, এনার্জি তো কম। এই দেখো এই যে রেডিও ওয়েভ, দেখো রেডিও ওয়েভ এনার্জি কি কম, এনার্জি কম মানে শক্তি কম। তো শক্তি কম হইলে একসাথে কি বেশি তথ্য বাড়ানো সম্ভব হয় না। দেখছো, দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এনার্জি কি হয়, কম হয়। তো এনার্জি যেহেতু কম, তাইলে একসাথে বেশি তথ্য বাড়ানো সম্ভব হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তবে অনেক দূরে পাঠানো যায়, রেডিও ওয়েভ অনেক দূরে পাঠানো যায়। রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভাই ক্ষতিকর তো সবাই, ক্ষতিকর তো কম বেশি সবাই। রেডিও ওয়েভ তো ক্ষতিকর, বাকি সবাই আসলে কম বেশি ক্ষতিকর। সকল তড়িৎচুম্বক তরঙ্গই তো শরীরের জন্য একটু না একটু কম বেশি খারাপ, সবাই খারাপ, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এইবার আসো এইটাতে মাইক্রোওয়েভে দুইটা দেখো দুইটা ট্রান্সসিভার, একটা কি সিগন্যাল ট্রান্সমিট করে, ওটা রিসিভ করে, এটা জানি। দুটো ট্রান্সমিটার লাগবে, মানে ট্রান্সসিভার লাগবে। এটা ট্রান্সমিটার বা ট্রান্সসিভার আছে, একই কথা। দেখো একটা সিগন্যাল ট্রান্সমিট করবে আর অন্যটা কি রিসিভ করবে, দুটো জিনিস লাগবে। তো অবশ্যই স্বাভাবিক, সবার ক্ষেত্রে লাগে। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না। কেন পারে না বলো তো? এটার উত্তর বলো। বুঝে বুঝে শিখবা, নাহলে কিন্তু পরীক্ষা লিখতে পারবে না। বুঝে বুঝে মুখস্থ বলো। রেডিও ওয়েভের ক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা সোজাসুজি না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ বাঁকা পথে চাইতে পারে। কিন্তু এখানে কি থাকতে হবে, দুইটা সোজাসুজি থাকতে হবে, এবং মাঝখানে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। কেন পারবে না? কারণ সে কিন্তু বাধা অতিক্রম করতে পারে না। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, এবং সামনে কোনো বাধা থাকলে সেটাকে সে অতিক্রম করতে পারে না। কেন পারে না? কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, তার শক্তি বেশি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম হইলে সে বাধা অতিক্রম করতে পারে না। তুমি চিন্তা করো, তরঙ্গ দৈর্ঘ্য মানে যে সে অনেক দূরে দূরে পা ফেলে, সে ধরো যে মাঝখানে যদি ময়লাও থাকে, নোংরাও থাকে, ধরো তুমি এরকম হয় না যে ধরো একটু মাঝখানে কাদা আছে, কাদা, তো যে অনেক বড় মানুষ সে অনেক দূরে পা ফেলে, কাদা মধ্যে পা না ফেলে চলে যেতে পারে। আর যে বাচ্চা, তাই সে অনেক ছোট ছোট স্টেপ ফেলে, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, সে কিন্তু ওই কাদাটা ডিঙায় যেতে পারে না, সে কাদায় পা দিয়ে ফেলে। বুঝছো তো? এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, এনার্জি বেশি হইলেও কিন্তু লাভ নাই। তুমি আবার এভাবে চিন্তা করো না যে ভাই এনার্জি বেশি, তাহলে তো বাধা অতিক্রম করতে পারা সম্ভব না। বাধা অতিক্রম করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর, এনার্জির উপর না। বুঝতে পারছো? তো এখানে দেখো বাধা থাকলে কি করতে পারবে না, ট্রান্সফার করতে পারবা না। তারপরে মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয়, যাতে সিগন্যাল বেশি দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে। বলো তো এইবার, এই যে কেন টাওয়ারের উপর বসানো হয়? মোবাইলের টাওয়ার দেখছো না, মোবাইলের টাওয়ারগুলো অনেক বড় বিল্ডিং এর উপর থাকে, এখানে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। বলো তো কেন বড় বিল্ডিং এর উপর থাকে? দেখবা বা অনেক উঁচু বিল্ডিং এর উপর থাকে, অথবা মাটিতে তৈরি করলে অনেক উঁচু পর্যন্ত তৈরি করা হয়। কারণ কি জানো? কারণ যাতে ধরো ধরো এইখানে একটা দাঁড়াও, ধরো যে এইখানে একটা ওয়েট, ধরো এই যে একটা কি বলে টাওয়ার, এখানে একটা টাওয়ার অনেক উঁচুতে তৈরি করা হয়, যাতে করে মাঝখানে কোনো বাধা না থাকে। ধরো এখানে তো বাসা বাড়ি আছে, ধরো এই যে ধরো বিল্ডিং গুলা এতটুকু উঁচু, গাছগুলা এতটুকু উঁচু, ধরো গাছগুলা এতটুকু উঁচু, গাছগুলা ধরো এতটুকু উঁচু, তারপর আবার এখানে বিল্ডিং ধরো এতটুকু উঁচু, তো মাঝখানে তো বাধা আছে। তো মাইক্রোওয়েভ ইউজ করে যারা, তারা মানে মাইক্রোওয়েভের মাধ্যমে যারা ডেটা ট্রান্সফার করে, তারা এমন টাওয়ার গুলো এত উঁচুতে বানায়, ধরো এখানে উঁচু, ধরো এখানে একটা ট্রান্সমিটার, এখানে রিসিভার, এত উঁচুতে বানায় যাতে এদের মাঝখানে কোনো বাধা না থাকে। কথা বুঝছো? তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দুইটা টাওয়ার অনেক উঁচুতে তৈরি করে ডেটা ট্রান্সফার করা হচ্ছে, এটা কোন ওয়েভ বলো তো? রেডিও ওয়েভ নাকি মাইক্রোওয়েভ? পরীক্ষায় পারবা? অনেক উঁচু 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 টাওয়ার বানানো হয়, যে টাওয়ারের মধ্যে একটাতে থাকে ট্রান্সমিটার, একটাতে রিসিভার, যাতে এদের মাঝখানে কোনো বাধা না থাকে, এরা সুন্দর মতো ডেটা ট্রান্সফার করতে পারে। কথা বুঝছো? মাইক্রোওয়েভ এগুলো মনে থাকবে যে ভাইয়া এটা তরঙ্গ দৈর্ঘ্য কম, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কম, এই জন্য সে কি করতে পারে না, বাধা অতিক্রম করতে পারে না, সে বাঁকা পথে চলতে পারে না। বাঁকা পথে চলতে পারলে কিন্তু অতিক্রম করতে পারে না সে। এখানে কি থাকে, একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে, এবং বাধা থাকলে সে ডেটা ট্রান্সমিট করতে পারে না। এই জন্য কি করা হয়, অনেক উঁচু ভবনের উপর
বা অনেক উঁচু করে টাওয়ার তৈরি করা হয় যাতে মাঝখানে কোনো বাধা না থাকে, বুঝছো? ওকে, ফাইন। এইবার সুবিধা অসুবিধা দেখো, সুবিধা অসুবিধা। ব্যান্ডউইথ অনেক বেশি, বলো তো ব্যান্ডউইথ বেশি কেন? ব্যান্ডউইথ মানে কি? স্পিড অনেক বেশি কেন? এনার্জি বেশি। এই দেখো, এই ভাইয়া একটার সাথে কিন্তু একটা কানেক্টেড। দেখো মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু এনার্জি তো বেশি। তো এনার্জি বেশি মানে কি? একসাথে অনেক বেশি ডাটা পাঠানো সম্ভব, ব্যান্ডউইথ বেশি, বুঝছো? রেডিও ওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এনার্জি ছিল কম, ওখানে ব্যান্ডউইথ কম। বাট মাইক্রোওয়েভে ব্যান্ডউইথ বেশি কারণ এনার্জি বেশি। ঠিক আছে, ব্যান্ডউইথ বেশি। কোনো প্রকার কেবলের প্রয়োজন হয় না, কথা সত্য, কেবল তো লাগবেই না এখানে, তো এগুলো তো কেবলবিহীন যোগাযোগ। আমরা তো পড়তেছি কেবলবিহীন যোগাযোগ। পাহাড়ি ও দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটি সুবিধাজনক। এই দেখো, পাহাড়ি ও দূরবর্তী, পাহাড়ি এলাকায় কি আমরা এই টাওয়ারের মাধ্যমে খুব ইজিলি পাঠাইতে পারবো। মাইক্রোওয়েভের অসুবিধা, মাইক্রো অসুবিধা, বাঁকা পথে চলতে পারে না, বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরকের মধ্যে কোনো বাধা থাকলে সেটা ট্রান্সফার করতে পারে না। বাধা থাকলে পারে না, এটা দেখছি, এগুলো তো বৈশিষ্ট্যের মধ্যে আছে। মোটামুটি সুবিধা অসুবিধা। এই একটা জিনিস একটু ভালো মতো শুনো তো, কেউ যদি বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়তে পারে একটু বুঝে শুনে, তাহলে এই বৈশিষ্ট্য থেকে কি সুবিধা অসুবিধা লেখা সম্ভব না? একটু বলো তো ভাইয়া, এই অধ্যায়ে মুখস্থ নির্ভর জিনিস এত বেশি, এই অধ্যায়ে মুখস্থ নির্ভর জিনিস এত বেশি যে তুমি যদি বুঝে বুঝে না পড়ে খালি মুখস্থ করতে চাও তাহলে মনে রাখা একটু টাফ হয়ে যাবে। তুমি যদি বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো শিখো তাহলে সুবিধা অসুবিধা নিজে বানিয়ে দেখতে পারবা। এইবার মাইক্রোওয়েভের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ আমরা শিখবো, যেগুলো তোমরা অলরেডি জানো, এগুলো জাস্ট রিডিং পড়তে দিয়ে দেবো। দেখো এই যে আমরা মাইক্রোওয়েভ পড়লাম। আচ্ছা ওয়েট, এবার দেখো মাইক্রোওয়েভ দুই ধরনের হয়, খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসবে। দেখো দুই ধরনের, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, এই যে টাওয়ার বানায় যেটা করি, একটা হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে। দুইটা প্রকার। দেখো মাইক্রোওয়েভের যোগাযোগ দুই ধরনের, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, যেটা কি করা হয়, যেটা ভূপৃষ্ঠের মধ্যে টাওয়ার তৈরি করা হয়। এই যে একটু আগে বললাম, ধরো উঁচু বিল্ডিং এর উপরে টাওয়ার বানানো হয়, বা মাটির মধ্যে টাওয়ার তৈরি করলে অনেক লম্বা উঁচু টাওয়ার তৈরি করা হয়। তো অনেক উঁচু উঁচু টাওয়ার তৈরি করে যেই মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করি সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। আর যেটা স্যাটেলাইটের মাধ্যমে সেটা তো স্যাটেলাইট। তো দেখো এই যে টেরেস্ট্রিয়ালটা কিরকম হয়, দেখো এই যে, এই দেখো এই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, এই দেখো উঁচু টাওয়ার, এই দেখো এই যে একটা উঁচু টাওয়ার এখানে ধরো ট্রান্সমিট করতেছে। এই দেখো এই যে একটা উঁচু টাওয়ার, এই যে একটা উঁচু টাওয়ার, দেখছো? এই উঁচু টাওয়ার তৈরি করে টেরেস্ট্রিয়ালটা কি করা হয়, ইউজ করা হয়। তো রিডিং পড়বে। দেখো সাধারণত যেসব জায়গায় কেবল ব্যবহার করার অনুপযোগী, ধরো একদম পাহাড়ি এলাকা বা অনেক দূর দূরান্তে তুমি কি ধরো ঢাকা থেকে একটা সিগন্যাল তুমি ধরো চিটাগাং নিবা, তো এটা যদি তুমি তারের মাধ্যমে নিতে চাও অনেক টাকা খরচ হবে, এত লম্বা তার, এবং সিগন্যালও কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। তার জন্য তুমি কি করলা, দেখো যেসব জায়গায় কেবল ব্যবহার করার অনুপযোগী সেসব স্থানে টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার বসানো হয়। মাইক্রোওয়েভ সংকেতের মধ্যে বাধা থাকলে ডেটা স্থানান্তর হয় না। দেখো মাইক্রোওয়েভে কিন্তু বাধা থাকলে ডেটা ট্রান্সফার করা যায় না, আমরা জানি। তাই যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে অনেক বড় বড় টাওয়ার বা উঁচু ভবন বা পাহাড়ে টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। এই টাওয়ারের উপর একটার মধ্যে থাকে ট্রান্সমিটার, যে ট্রান্সমিট করবে, পাঠাবে, আর এটাতে রিসিভার। অনেক উঁচু উঁচু জায়গায় তৈরি করা হয়। উঁচু উঁচু জায়গায় কেন করা হয়? যাতে মাঝখানে কোনো বাধা না থাকে, বুঝতে পারছো? দেখো এই যে এনে উঁচু, মাঝখানে কোনো বাধা থাকবে না, বুঝতে পারছো? মোটামুটি এরকম। তো দেখো এই ধরনের ট্রান্সমিশনে প্রতি 40 থেকে 50 কিলোমিটার পর পর রিপিটার বা রিলে স্টেশন বসাতে হয়। 40 থেকে 50 মিটার পর পর একটা করে রিপিটার থাকে। কেন? ওই যে সিগন্যাল উইক হয়ে যায়। ধরো তুমি ঢাকা থেকে গাজীপুর পাঠাইছো সিগন্যাল, ধরো 40 মিটার দূরে, 40 কিলোমিটার দূরে, এখানে সিগন্যাল খুব ভালো মতো আসবে। বাট তুমি যদি ঢাকা থেকে ময়মনসিংহ পাঠাতে চাও যে 120 কিলোমিটার, তো 30 থেকে 40 কিলোমিটার পর, 40 থেকে 50 কিলোমিটার পর পর সিগন্যালটা উইক হয়ে যায়। তো মাঝখানে কি আরেকটা রিপিটার থাকে, রিপিটার কি করে, ওই উইক সিগন্যালটাকে আবার পূর্বের ফরমেশনে কনভার্ট করে, সিগন্যালটাকে আবার যে যতটুকু উইক হয়েছে যেটাকে আবার রিপেয়ার করে আবার পূর্বের সিগন্যালটাকে কনভার্ট করে, যাতে আবার পাঠানো যায় এবং সেখানে সিগন্যালটা যাতে কোনো রকম বিকৃতি না হয়ে নর্মাল যেটা পাঠাচ্ছি সেটাই যাতে পৌঁছায়। তো 40 মানে নর্মালি 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটা নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে পাঠানো যায়। এরপরে সিগন্যাল উইক হয়ে যায়, এই জন্য আবার একটা রিপিটার লাগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফাইন। মোটামুটি এরপরে স্যাটেলাইট তো তোমরা জানোই, স্যাটেলাইটে তো সবচেয়ে ইজি এবং ইজি টু মানে সবচেয়ে ভালো। কারণ কি, স্যাটেলাইট বসানো হয় একদম এত উচ্চতায় পৃথিবী থেকে। তো ধরো এই স্যাটেলাইট এত উঁচুতে থাকে, সেখান থেকে তুমি যেখানেই ডাটা পাঠাও না কেন, মানে ট্রান্সমিট করো না কেন, মাঝখানে কোনো বাধা থাকে না। ধরো স্যাটেলাইটটা পৃথিবী থেকে এত উঁচুতে আছে, সেখান থেকে তুমি ডিরেক্ট যেখানেই পাঠাও মাঝখানে কোনো বাধা নাই,
কারণ মাঝখানে তো বায়ু ছাড়া আর কিছু নাই, এবং ইনফ্যাক্ট বায়ু স্তর যেখানে শেষ তার উপরে তো কোনো বায়ু নাই। বুঝতে দেখো স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট থেকে ডিরেক্ট যেখানে খুশি পাঠাইতে পারবা, কোনো বাধা নাই। বুঝছো ব্যাপারটা? ঠিক আছে, স্যাটেলাইটে বাধার কোনো কাহিনী নাই, কারণ এত উচ্চতায় তৈরি করা হয় যে এমসিকিউতে আসবে, এত উচ্চতায় দেখা হয় যে 34,400 সরি 34,000, 3,000 না 34,000 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইট 34,000 কিলোমিটার ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হয়। তো এখানে বাধার কোনো কাহিনী নাই, এত উচ্চতা থাকে যে এখানে বাধার কোনো কাহিনী নাই। ঠিক আছে, এইবার এখান থেকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে কিছু প্রযুক্তি যেগুলো মাইক্রোওয়েভের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। দেখো একদম শুরুতে দেখো এই প্রযুক্তিগুলো পরীক্ষায় আসবে। দেখো এই যে আমরা যে পড়তেছিলাম, আমরা যে আজকে ক্লাসে শুরুতে কই গেল, আমরা যে আজকে ক্লাসে শুরুতে পড়তেছিলাম মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভের তিনটা জিনিস আমরা খুব বেশি লাইফে ইউজ করি। দেখো এই যে এখানে আছে, এই মাইক্রোওয়েভের এই তিনটা আমরা শিখবো। এই যে দেখো, এই যে দেখো মাইক্রোওয়েভ। দেখো আমরা রেডিও ওয়েভ পড়ছি, মাইক্রোওয়েভ পড়তেছি, তারপরে ইনফ্রারেডটাও পড়বো। তো মাইক্রোওয়েভের খুবই ইম্পর্টেন্ট তিনটা ইউজ আমরা রিয়েল লাইফে করি, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই তিনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তার আগে ইনফ্রারেডটা, এটা নিয়ে বইয়ে খুব বেশি আলোচনা নাই, তবে পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। এবং এই কোনটা রেডিও ওয়েভ, দেখো কোনটার তরঙ্গ কি বলে, কোনটার ফ্রিকোয়েন্সি কত, এগুলো কিন্তু মুখস্থ করবে। দেখো রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ, মাইক্রোওয়েভ 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ, এটা 300 গিগাহার্জ থেকে 300 টেরাহার্জ, এগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা, তো মাইক্রোওয়েভ আমরা পড়লাম, তারপর কি ইনফ্রারেড। তো ইনফ্রারেডটা এটা বইয়ে বিস্তারিত ব্যাখ্যা নাই, জাস্ট যেহেতু আছে একটু পড়ে নিবা, সুবিধা অসুবিধা ব্যবহার, সুবিধা অসুবিধা ব্যবহার। এরপর একটা জিনিস খেয়াল করে দেখো, ব্লুটুথ, এগুলো রিডিং পড়বা, এগুলা তোমাদের বইয়ে যা কিছু আছে রিডিং পড়বা। তবে এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি এমসিকিউতে যেগুলো আসবে সেটা হচ্ছে, দেখো সবচেয়ে বেশি এমসিকিউতে যেটা আসবে, ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন, তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক লেন, তারপর মেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এগুলো আগামী ক্লাসে পড়বো। আপাতত একটু জেনে রাখো যে ব্লুটুথ একটা লোকাল মানে পার্সোনাল, পার্সোনাল মানে নিজের ইউজ করার জন্য। ব্লুটুথ কি আমরা একজনের সাথে আরেকজন, ধরো আমার থেকে তোমার মোবাইলে একটা ডেটা ট্রান্সফার করবো, জাস্ট পার্সন টু পার্সন, এই জন্য এটাকে বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবং এটা স্বল্প দূরত্বে, জাস্ট এমসিকিউর জন্য এগুলো পড়বা যে এটা স্বল্প দূরত্বে ডেটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। এবং এটা স্ট্যান্ডার্ড IEEE, এটা মুখস্থ, এটা পরীক্ষা আসবে। এই যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত, এটা মুখস্থ। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15, 802.15, এবং রেঞ্জ 3 থেকে 10 মিটার। এই যে এগুলো এমসিকিউতে আসবে যে ভাই এটা স্বল্প দূরত্বে ইউজ করা হয়, এটা স্ট্যান্ডার্ড কত IEEE 802.15, রেঞ্জ হচ্ছে 3 থেকে 10 মিটার। তারপরে ওয়াইফাই, ওয়াইফাই কি আর একটু বেশি, মানে ধরো একটু বেশি দূরত্ব কভার করে, ব্লুটুথটা একদমই কম দূরত্ব কভার করে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওটা সরি লোকাল না তো কি বলে, পার্সোনাল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথটা খুবই কম দূরত্বে ডাটা ট্রান্সফার করা যায়, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একদম ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন এরিয়া কভার করে। আর ওয়াইফাই, এটার পুরো রূপটা পরীক্ষায় আসে, ওয়্যারলেস ফিডেলিটি, এটা এমসিকিউতে আসবে। তারপর এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল মানে কি, ধরো ওয়াইফাই কি, তোমরা একটা রুমের মধ্যে 4 জন থাকলে 4 জন বন্ধু ইউজ করতে পারো না, এটা লোকাল। তো একটা রুম, এটা লোকাল বলতে লোকাল এরিয়া। ধরো তোমার রুমের মধ্যে, তোমার রুমের মধ্যে তোমার 4 জন বন্ধু আছো, বা একটা বাসার মধ্যে, ধরো লোকাল বলতে ধরো একটা বাসা, একটা বাসার মধ্যে তোমরা ধরো 10 জন থাকো, তো 10 জন মিলে তো একটা ওয়াইফাই ইউজ করো, প্রত্যেকে মিলে তো আলাদা আলাদা ওয়াইফাই নাও না, এটা রেঞ্জটা একটু বেশি। এটাকে আমরা বলতেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আগামী ক্লাসে আমরা এগুলো পড়বো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক লেন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেন, এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। তো এখান থেকে পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে এই যে এটা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড কই, এই যে 802.11। দেখো ব্লুটুথ এটা ছিল 802.15, আর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। মনে রাখবে, এটা মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ। তারপরে তারপরে ওয়াইফাই তো পেলাম, ওয়াইফাই কত মিটার বিস্তৃত, 200 মিটার, নর্মালি 200 মিটার বিস্তৃত, 200 মিটার বিস্তৃত, এগুলো রিডিং পড়বে, এগুলো পড়লেই পারবা পরীক্ষায়। তারপর ওয়াইম্যাক্স, এখন আর ওয়াইম্যাক্স খুব বেশি ইউজ করা হয় না, এখন আর ওয়াইম্যাক্স খুব বেশি ইউজ করা হয় না, ওয়াইফাইটাই এখন সব জায়গায় ইউজ করা হয়। তবে এই ওয়াইম্যাক্স সেটটার বিস্তৃতি আর একটু বেশি, ওয়াইফাই চেয়ে আর একটু বেশি। ধরো একটা একটা শহর, ধরো তুমি নিজের রুমের মধ্যে বসা ধরো একজনের সাথে আরেকজন ট্রান্সফার করবা, এটা হচ্ছে ব্লুটুথ। একটা বাসার সবাই ধরো ওয়াইফাই, আর ধরো একটা শহরের সবাই, একটা শহরের সবাই একটা
নেটওয়ার্ক ইউজ করতে চাও, ধরো সেটা কি, ধরো ওয়াইম্যাক্স। তো নর্মালি এরকম এখন ইউজ নাই বললেই চলে, কারণ সবাই এখন ওয়াইফাই নিজের বাসায় বাসায় ইউজ করে। আর ধরো জিনিসটা এরকম, ধরো যে একটা শহর পুরোটা কভার করবা, সেটার জন্য কি ওয়াইম্যাক্স। তো দেখো এটা কি, আগে ফুল নেমটা লাগবে, এটা এমসিকিউতে আসবে বা সৃজনশীল আসতে পারে যে ওয়াইম্যাক্সের পূর্ণরূপ কি আসতে পারে। তারপরে দেখো একে এটা ডব্লিউ ম্যান, দেখো যে ডব্লিউ ম্যান মানে মেট্রোপলিটন, ডব্লিউ মানে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এগুলো আগামী ক্লাসে পড়বো। ধরো যে একটা শহর পুরোটা কভার করতেছো, এরকম ব্যাপার সেপার। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো এখন পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে দেখো এই যে ওয়াইম্যাক্স না, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তিনটার সুবিধা অসুবিধা, পার্থক্য, তুলনা, এটা পরীক্ষায় আসবে। এটা টাইটেলটা দেওয়া আছে ওয়াইম্যাক্স, বাট এটা আসলে ওয়াইম্যাক্স এর টাইটেল না, এটা হচ্ছে তুলনা। এটা হচ্ছে এই তিনটার কি তুলনা, ঠিক আছে। তো এই তুলনাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে পার্থক্য, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। দেখো স্ট্যান্ডার্ড এটা 802.15, এটা 802.11, এটা 16। তারপরে ফ্রিকোয়েন্সি, কোনটার ফ্রিকোয়েন্সি কত, স্পিড বা গতি, দেখো এটা স্পিড সবচেয়ে কম, এটা স্পিড একটু বেশি যাচ্ছে, ওটা আরো বেশি। এটা দূরত্ব বা রেঞ্জ 10 থেকে 100 মিটার, এটা 50 থেকে 200 মিটার, ওটা 50 কিলোমিটার, মানে এটা একটা শহর। তুমি চিন্তা করবা, এটা একটা রুমের মধ্যে স্পিড কম, ব্যক্তিগত ডাটা ট্রান্সফার করা। এটা ধরো একটা বাসা, এটা পুরা বাসা, স্পিড একটু বেশি, এটা স্পিড সবচেয়ে বেশি। তো স্পিড যেহেতু বেশি, মানে এদিকে গেলে স্পিড বাড়তেছে, তাইলে ফ্রিকোয়েন্সিও এখানে সবচেয়ে কম, এটা একটু বেশি, তার থেকে বেশি। রেঞ্জ, এটা রেঞ্জ কম, রেঞ্জ বেশি, আরো বেশি। এটা কি, এটা বিনা খরচে, দেখো ব্লুটুথ ইউজ করতে কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রি। এটা খরচ একটু বেশি, এটা আরো বেশি। এটা হচ্ছে স্বল্প দূরত্বে, মানে এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, স্বল্প দূরত্বে, এই যে পেন। এটা হচ্ছে ওয়্যারলেস, একটু একটু বেশি দূরত্ব কভার করে, এটা মানে লেন। এই দুটো আসলে একই জিনিস, এটা একটু বেশি মেন। লোকাল এরিয়া নেটওয়ার্ক লেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেন। এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়ব, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু একটু এটা তো মুখস্থ, এটা মুখস্থ, এটা মুখস্থ, এটাও মুখস্থ, এটাও মুখস্থ, এটাও মুখস্থ। আর এগুলো একটু মনে রাখার যে এটা খরচ কম, একটু বেশি আর একটু বেশি। এটা কি লোকাল, এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা মেট্রোপলিটন, ঠিক আছে। আর এই দুটো পার্থক্য আসলে একই টাইপের। আর বাকিগুলো এগুলো মুখস্থ রাখতেই হবে। তবে এভাবে মুখস্থ রাখবা যে এখানে এটা রেঞ্জ কম, এটা একটু বেশি, এটা একটু বেশি। এখানে স্পিড একটু কম, আর একটু বেশি, আর একটু বেশি। ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, একটু বেশি, আর একটু বেশি। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা। এরপরে এরপরে সুবিধা অসুবিধা, এই সুবিধা অসুবিধাগুলোও কিন্তু পরীক্ষায় আসবে। রিডিং পড়লেই বুঝবা। ব্লুটুথ সুবিধা, ওয়াইফাই এর সুবিধা, ওয়াইম্যাক্সের সুবিধা। ব্লুটুথের অসুবিধা, ওয়াইফাই এর অসুবিধা, ওয়াইম্যাক্সের অসুবিধা। একবার রিডিং পড়লে এগুলো মনে থাকবে, খুব সহজ জিনিস। তারপর হচ্ছে তার মাধ্যম এবং তার বিন মাধ্যম, এই দুটার পার্থক্য বা সুবিধা অসুবিধা। আমরা তো আজকে ক্লাসে কি বললাম, আমরা কি পড়তেছি, ডেটা ট্রান্সফার করতেছি। ডেটা ট্রান্সফার আজকে ক্লাসে আমরা দেখছি দুইভাবে করা যাবে, তার বিহীন, তার যুক্ত। তো তার যুক্ত মাধ্যমের ক্ষেত্রে কি কি সুবিধা, আর তার বিহীন মাধ্যমের ক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা, এগুলোর যেটা পার্থক্যটা, সেই পার্থক্যটা এখানে দেওয়া আছে। তার মাধ্যম উচ্চ গতি সম্পন্ন, ওটাতে গতি কম, এখানে ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করে। তারপরে এখানে কি দুর্বল একটু, তারপরে এখানে কি খরচ একটু কম, এখানে খরচ একটু বেশি। মানে এইভাবে একটু রিডিং করবা। তো আগামী ক্লাসে আমরা এই যে মোবাইল জেনারেশন এটা শুরু করবো নেক্সট ক্লাসে। তো আজকে ক্লাসে আমি বোর্ড বই থেকে দেখাই দিচ্ছি কতটুকু পড়বা। আমার স্লাইডে যেগুলো আছে ওগুলা তো পড়বাই, তবে বোর্ড বইটাও প্রায়োরিটি দিয়ে পড়বা। দুইটা মিলায় পড়বা। দেখো আমি দুইটা মিলায় পড়বা। তো আজকে ক্লাসে কোন পদ্য পড়াইছি দেখো, বোর্ড বই। দেখো আজকে ক্লাসে বোর্ড বইয়ের পড়া দেখো শুরু হবে কত নাম্বার পেজ থেকে, এই যে এখান থেকে 2.2। দেখো আজকে ক্লাসে আমরা বোর্ড বইয়ে কতটুকু পড়ছি, 2.2। এটা কোন পেজ, এটা হচ্ছে 45 নম্বর পেজ। 45 নম্বর পেজ থেকে দেখো আমরা কোন পর্যন্ত পড়ছি, 45 নম্বর পেজ থেকে আমরা পড়ছি, এইটা পড়ে ফেলছি, এগুলো পড়ে ফেলছি। একদম ভালো মতো রিডিং পড়বা। এই যে কোন পর্যন্ত পড়ছি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তারপর এই যে দেখো এগুলা পরীক্ষায় যে কত বেশি আসবে রে ভাই, এই যে ছকটা স্ট্যান্ডার্ড, ফ্রিকোয়েন্সি, স্পিড, রেঞ্জ, নেটওয়ার্ক। এই যে এই ছকটাই কিন্তু একটু আগে দেখাইছি, এই ছকটাই কিন্তু একটু আগে দেখাইছি। এইটা পরীক্ষা আসবে, 100% আসবে। তারপরে মোবাইল জগৎ, এই যে এই পর্যন্ত 53 নম্বর পেজ পর্যন্ত, 53 পর্যন্ত। আগামী ক্লাসে 53 পর্যন্ত কে কে পড়বা বলো? ভালো মতো এখান থেকে এমন ভাবে পড়ে আসবা যে যেখান থেকে এমসিকিউ আসুক যাতে পারবা। আর 2 ক্লাস লাগবে আমাদের এই অধ্যায়ে,
হ্যাঁ ছক মুখস্থ করবা, ছক পরীক্ষা আসবে। দেখো ভাইয়া আমরা অধ্যায় 2 পড়তেছি, আইসিটি অধ্যায় 2, এত বেশি জিনিস আছে যে তুমি যদি একদম একটু না বুঝে মুখস্থ করে ফেলো পরীক্ষা হলে মনে থাকবে না। তো আজকে ক্লাসে যা কিছু পড়াইছি তার বিহীন তার যুক্ত, প্রথমে তার যুক্ত তার বিহীন। তার যুক্ততে কি কি পড়ছি? টেলিফোন কেবল লাগবে না, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, তারপরে কি পড়ছি? তারপরে পড়ছি ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার পড়ছি, এখানে 2টা প্রকারভেদ হয় টুইস্টেড পেয়ার, একটা হচ্ছে শিল্ডেড একটা আনশিল্ডেড, শেষ। তারপরে কোএক্সিয়াল 2টা প্রকারভেদ, একটা থিক নেট একটা থিন নেট। তারপরে কি? তারপরে হচ্ছে ফাইবার অপটিক, ফাইবার অপটিকেও 2টা প্রকারভেদ, যেখানে একটা সিঙ্গেল মোড একবার পাঠানো যায়, একটা হচ্ছে মাল্টি মানে একসাথে অনেকগুলো পাঠানো যায়, ঠিক আছে। এরপরে কি? তারবিহীন। তারবিহীন কি ছিল? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। রেডিও ওয়েভ দেখলাম, মাইক্রোওয়েভ দেখলাম, ইনফ্রারেড দেখলাম। তারপরে মাইক্রোওয়েভের আবার 3টা প্রকারভেদ, 3টা প্রকারভেদ না আসলে যে 3টা জিনিস আমরা খুব বেশি ইউজ করি রিয়েল লাইফে, 3টা ইউজ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো আমরা আজকে ক্লাসে পড়ছি। একটু বলো তো কে কে বুঝতে পারছো আজকে ক্লাসে যা পড়াইছি? আজকে ক্লাসে যা কিছু পড়াইছি একটু বুঝে বুঝে মুখস্থ করতে পারবে না? দেখো আমার কাজ হচ্ছে এগুলো তোমাকে একটু বুঝাই দেওয়া যাতে মুখস্থ করাটা ইজি হয়, এগুলো তোমার করতে হবে মুখস্থই। এই অধ্যায়ে তোমার আলটিমেটলি জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, তবে একটু বুঝে মুখস্থ রাখলে জিনিসটা ইজি, একটু বুঝে মুখস্থ রাখলে জিনিসটা ইজি। একটু বলো, শেষ। হ্যাঁ যারা আজকে ক্লাসে ছিল একটু বলো তো আজকে ক্লাসে আমরা কি বললাম? তার যুক্তবিহীন, সরি তার যুক্ত মাধ্যম, তার বিহীন মাধ্যম, তারপরে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, তারপরে তার বিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। ব্যবহার বৈশিষ্ট্য সুবিধা এগুলো পড়বা, অসুবিধা সুবিধা অসুবিধা। তারপরে মাইক্রোওয়েভের 3টা ইউজ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স সুবিধা অসুবিধা এবং 3টার তুলনা। তারপরে তার যুক্ত মাধ্যম, তার বিহীন মাধ্যমের তুলনা, শেষ। তুলনা মানে পার্থক্য। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আমাদের এই অধ্যায়টা মোট 5টা ক্লাস লাগবে, আমরা অলরেডি 3টা ক্লাস নিয়ে নিয়েছি, আর 2টা ক্লাস লাগবে, তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট। তো এই সপ্তাহে তোমাদের সাথে আরেকটা ক্লাস আছে শুক্রবারে। তোমরা যদি এই সপ্তাহে রুটিনটা দেখো দেখবা যে এই সপ্তাহে আমাদের 2টা ক্লাস, মানে আমি 2টা ক্লাস নেবো আর তোমাদের ইমন ভাই একটা ক্লাস নেবে। আজকে একটা ক্লাস ছিল 3 নম্বর ক্লাস, শুক্রবারে 4 নম্বর ক্লাস, তারপর আরেকটা ক্লাস আগামী সপ্তাহে থাকবে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।